এইচএসসি 26 আজকের ভিডিওতে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের টপ 200 এমসিকিউ কমপ্লিট করাই দিব এন্ড আশা করি তোমাদের এইচএসসি পরীক্ষায় এখান থেকে কমন পাবা এন্ড হুবহু কমন না পেলেও এই কোশ্চেন প্যাটার্নের আদলে ডেফিনেটলি তোমাদের প্রশ্ন আসবে। সো আমাদের টপ 200 এমসিকিউ এর ভেতরে প্রথমে আমরা চ্যাপ্টার 1-এ চলে যাব। চ্যাপ্টার 1-এ আমরা সেই এমসিকিউগুলো এনেছি যেগুলো জাস্ট বোর্ডে আসছে, কারণ বোর্ডের কোশ্চেন প্যাটার্নগুলো আমরা যদি ভালোভাবে ফলো করি তাহলেই আমরা মোটামুটি এতটুকু ফাইন্ড আউট করে ফেলতে পারবো যে আমাদের এইচএসসি এক্সামে কেমন প্রশ্ন আসবে। প্রথম প্রশ্নটা, পণ্য ও সেবা কর্তৃক মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে কি বলা হয়? আমরা সবাই জানি অর্থনীতিতে যখনই অভাব মেটানোর কথা বলবে সেটা ডিরেক্ট উপযোগের কাছে চলে যাবে, কারণ উপযোগ বলতেই আমরা বুঝি অভাব পূরণ করার ক্ষমতা, তাই না? ওকে, এরপরের কোশ্চেনে যদি আমরা চলে যাই, একটি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কি প্রদর্শন করা হয়? আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখা বলতে বোঝায় দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাবনা যখন আমরা একটা রেখার মাধ্যমে প্রকাশ করি। সো এইখানে কোন জায়গাতে আমাদের সম্ভাবনা ওয়ার্ডটা আছে? দেখো, এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা ডিরেক্ট টাইম বাঁচাইতে হবে আমাদেরকে, কারণ এক্সামে আমাদের অফুরন্ত সময় নাই। দেখো, একটি নির্দিষ্ট পণ্যের প্রয়োজনীয় উৎপাদন উপকরণ সমন্বয়, এটা হাতে রাখতে পারি। উৎপাদনের বিভিন্ন পদ্ধতি, না, উৎপাদন সমন্বয় রেখার মাধ্যমে আমরা সম্ভাবনা প্রকাশ করি। অ্যান্ড দেখো, সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ মানে কি? দুইটা প্রোডাক্ট আমরা একসাথে উৎপাদন করবো। সো এটার অ্যান্সার হলো এইটা। এরপরে যদি চলে যাই, উৎপাদন সম্ভাবনা রেখার অপরস্থ কোনো বিন্দু কি নির্দেশ করে? অপরস্থ উৎপাদন সম্ভাবনা রেখার আরেকটা বিন্দু কি নির্দেশ করে? দেখো, উপরস্থ, দেখো উপরস্থ, এটা কি উপরস্থ বিন্দু কি নির্দেশ করে? পূর্ণ নিয়োগ। আমি যদি তোমাদেরকে দেখাই, ফর এক্সাম্পল এটা, অ্যান্ড দেন এটা আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। যখনই মনে রাখবা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার এই যে বিন্দুগুলো, যে বিন্দুতে আমরা সর্বোচ্চ উৎপাদনটা করি, এটাকে আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা অথবা আমাদের পূর্ণ নিয়োগ বিন্দু। মনে রেখো সবাই, এটাকে আমরা পূর্ণ নিয়োগ বলি। এখন কোশ্চেন হলো, ভাইয়া যদি এইটার ভেতরে হয় বা এটার বাহিরে হয়, এটার ভেতরে হইলে সেটাকে আমরা অদক্ষ বিন্দু বলবো, আর এটার বাহিরে হইলে, এটা ভেতরে হইলে অদক্ষ আর বাহিরে যদি হয় তাহলে অর্জনযোগ্য। সো এই ক্যাটাগরি কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। সো আগের বছর এটা আসছে, মেবি তোমাদেরকে ভেতরে অথবা বাহিরে দিয়ে দিতে পারে। এরপরে, কেন্দ্রীয় পরিকল্পনা কোন অর্থব্যবস্থার জন্য প্রধান বৈশিষ্ট্য? কেন্দ্রীয় পরিকল্পনা বলতে কি বোঝায়? আমরা জানি আমাদের অর্থনীতিতে 4 ধরনের অর্থব্যবস্থা আছে: ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামী অর্থব্যবস্থা। এই জায়গাটাতে আমরা যদি কেন্দ্রীয় পরিকল্পনার ভিতরে চিন্তা করি, ফর এক্সাম্পল মনে করো একটা বক্স, এই বক্সের ভেতর থেকে কোনো একটা ডিসিশন আসে, তার মানে কি ইন্টারনাল ডিসিশন হয়। সো ইন্টারনাল ডিসিশন কেন্দ্রীয় পরিকল্পনা যখনই হবে তখনই মনে রাখবে এটাকে সমাজতান্ত্রিক আমরা বলবো। যেমন আমরা ধরে নিতে পারি উত্তর কোরিয়া হলো সরকার যে ডিসিশন নেয় সেটাই ইমপ্লিমেন্টেশনে যায়। এরপরে, বাংলাদেশ কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? আই এম প্রিটি মাচ শিওর তোমাদের এইচএসসিতে এই কোশ্চেনটা আসবেই। বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। এরপরে, সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কোনটি? সামষ্টিক অর্থনীতি মানে কি? যেখানে পুরো কান্ট্রিটাকে আমরা কেটার করতে পারি, সেই জিনিসগুলোর ভিতরে কোন জিনিসটাকে আমরা এটার আওতাভুক্ত রাখতে পারি? এটা হলো জাতীয় আয়। কিভাবে? দেখো, দ্রব্যের দাম, একটা নির্দিষ্ট প্রোডাক্টের দাম। তারপর হলো তোমার ভোক্তার আচরণ বিশ্লেষণ, ব্যক্তিগত। এই তিনটা জিনিস কিন্তু ইন্ডিভিজুয়াল থিং, বাট সামষ্টিক অর্থনীতি ইজ এ ব্রডার থিং। সো জাতীয় আয়ের এর ভেতরে আমাদের জিএনপির ভেতরে পুরো দেশ কেমন করছে ওটাকে ইন্ডিকেট করে। এরপরে, মানব জীবনের প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা কি বলি? আমরা সবাই জানি প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা দুষ্প্রাপ্যতা হিসেবে গণ্য করে থাকি। অ্যান্ড দুষ্প্রাপ্যতা থেকে আমাদের প্রশ্ন কিন্তু প্রতি বছর আসছে, দেখো প্রশ্ন কিন্তু আসছে। এরপরে যদি আমরা যাই, অর্থনীতির যমজ সমস্যান্বয় কি? যমজ সমস্যান্বয় মানে একসাথে দুইটা সমস্যার সমাধান আমরা করতেছি। আমরা একসাথে দুইটা, দেখো একটার সাথে আর একটা ইন্টারকানেক্টেড। যমজ মানে কি? মানে দুই ভাই বোন, একজন আর একজনের দেখতে মিল। সিমিলারলি এখানে কোন জিনিসটার সাথে একটা আর একটা দেখতে মিল আছে? দেখো তো, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, দক্ষতা আর নির্বাচন, দুষ্প্রাপ্যতা, সীমাবদ্ধতা, অসীমতা আর নির্বাচন। না, মনে রাখবা যখনই আমাদের দুষ্প্রাপ্যতার কথা আমরা চিন্তা করি, যে আমার পকেটে টাকা কম, ওই কম টাকার মধ্যে আমাকে এক্স্যাক্ট প্রোডাক্টটা চুজ করতে হবে আমার নিজের জন্য। অ্যান্ড দ্যাটস ওয়াই দুষ্প্রাপ্যতার সাথে নির্বাচন সবচেয়ে বেশি কানেক্টেড, অ্যান্ড এটা হলো এটার অ্যান্সার।
এরপরে যদি চলে যাই, প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? অলওয়েজ মনে রাখবা মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টা। আমি কি উৎপাদন করব, আমি কিভাবে উৎপাদন করব, আমি কার জন্য উৎপাদন করব, সেটার আনসার হবে 3টি। এরপরে যদি চলে যাই, অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কয়টি? কর্মপর্যায় 4টা। কারণ আমাদের যে কোনো অর্থনীতিকে আমরা 4টে ইন্ডিকেটরের মাধ্যমে চিন্তা করতে পারি। ওকে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য? দেখো, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি? আমাদের একটা ভারসাম্য বিন্দু, অ্যান্ড এই ভারসাম্য বিন্দুটাকেই আমাদের ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে আমাদের অর্থনীতি কোন দিকে যাচ্ছে। এটা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থাকে ইন্ডিকেট করে, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থাকে ইন্ডিকেট করে, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা পুঁজিবাদী। ওকে, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী। অবাধ প্রতিযোগিতা কোন অর্থব্যবস্থায় আছে? একটা অর্থব্যবস্থাতেই অবাধ প্রতিযোগিতা আছে, সেটা হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। কারণ এখানে সরকারের কোনো বিধিনিষেধ নাই, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে করে তোমার অর্থনীতিকে পরিচালনা করবা। সো এটা হবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। দেন দাম প্রক্রিয়ায় অদৃশ্য হস্ত, তার মানে ইকোনমিক্সে একটা অনেক বড় টার্ম আছে যেটা তোমরা ইউনিভার্সিটিতে গেলে জানতে পারবে, সেটা হলো দ্য ইনভিজিবল হ্যান্ড। তার মানে অর্থনীতিতে একটা অদৃশ্য হাত। এখন বলতে পারো ভাই অদৃশ্য হাত কি? দেখো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মনে করো তোমার একটা বেকারি শপ আছে। বেকারি শপ মানে কি? মনে করো রুটি বা পাউরুটি তৈরি করে। এখন এই পাউরুটির ডিমান্ড কিভাবে আসলো? ডেফিনেটলি মানুষের থেকে ডিমান্ড আসছে। এখন তুমি পাউরুটি বানালা, এই পাউরুটিটা তুমি কেন ভালো করে বানাচ্ছ? যাতে করে মানুষ তোমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন না আনে বা মানুষ যাতে একটা ভালো প্রোডাক্ট পায়। এই যে তুমি একটা মানে আনকনশিয়াস চিন্তা ভাবনা করে একটা ফোর্সফুল জিনিস তুমি মাথায় চিন্তা করে দেন প্রোডাক্টটাকে ভালোভাবে বানাচ্ছ, এটা কি তোমাকে কেউ বলে দিছে? বলে দেয় নাই। ইকোনমিক্সে এইটাকেই বলা হয় ইনভিজিবল হ্যান্ড, যে এই ভালো একটা প্রোডাক্ট মার্কেটে এটার ডিমান্ড আছে, খারাপ প্রোডাক্ট মার্কেটে এটার ডিমান্ড নাই, এইটা একটা অদৃশ্য হাতের মাধ্যমে কন্ট্রোল হয়। অ্যান্ড ইকোনমিক্সে এই আইডিয়াটা দিয়েছেই অ্যাডাম স্মিথ। অ্যান্ড অ্যাডাম স্মিথ কিন্তু আমাদের অর্থনীতির জনক, বাট আধুনিক অর্থনীতির জনক কিন্তু পল স্যামুয়েলসন। এরপরে কোন অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কার্যকলাপ কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? একটু আগে বলছি আমরা, এটা হবে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। দেন কোনটি সামষ্টিক অর্থনীতির চলক? দেখো একই টাইপের কোশ্চেন মাল্টিপলস বোর্ডে মাল্টিপলস টাইম আসছে। এটা হবে আমাদের জাতীয় আয়। এরপরে যদি চলে যাই আমরা, র্যাগনান ফ্রিশ অর্থনীতিকে কয় ভাগে ভাগ করেছে? তিনি অর্থনীতিকে 2 ভাগে ভাগ করেছেন, একটা হলো সামষ্টিক অর্থনীতি আর একটা হলো ব্যষ্টিক অর্থনীতি। এরপরে আধুনিক অর্থনৈতিক জনক একটু আগে বললাম পল স্যামুয়েলসন, বাট যদি শুধু অর্থনীতির জনক আসে তাহলে হবে অ্যাডাম স্মিথ। এরপরে অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে হলো অধ্যাপক এল রবিন্স না, অ্যাডাম স্মিথ বলছে এই কথাটা। অর্থনীতি হলো একটা তোমার কি সম্পদের বিজ্ঞান। এরপরে যদি যাই, অর্থনৈতিক সমস্যার সমাধান ও সমস্যার প্রধান কারণ কি? অর্থনীতির যে কোনো অর্থনীতিতে প্রধান সমস্যা হলো তোমার সীমিত সম্পদ বা চাহিদার তুলনায় সম্পদের স্বল্পতা। অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান কে বলছে? এটা হবে এল রবিন্স। তার মানে অর্থনীতিকে শুধু বিজ্ঞান বলছে অ্যাডাম স্মিথ, দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলছে এল রবিন্স। সো আমি তোমাদেরকে পার চ্যাপ্টার বেসিসে কিন্তু 20টা করে ইম্পর্টেন্ট এমসিকিউ কভার আপ করে দিব। তার পাশাপাশি আমি তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিব। দেখো অর্থনীতি প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার থেকে আমি প্রতিটা চ্যাপ্টার এমসিকিউ সলভ করার পর তোমাদের এই জিনিসটা বলে দিব। এই লাস্ট মোমেন্টে সব কিছু পড়বা না। কোন চ্যাপ্টার থেকে কি পড়বা ভাইয়া বলে দিচ্ছি, এমসিকিউ সলভ করে এলাম। এবার উৎপাদন সম্ভাবনা রেখা মাস্ট বি একটা সৃজনশীল আসবেই এবং 3 বা 4 মার্কের একটা কোশ্চেন পাবাই। কি ক্যাটাগরির কোশ্চেন পাবা? তোমাকে উদ্দীপকে মান দিয়ে দিবেন, তোমাকে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে বলবে, অ্যান্ড দেন তোমাকে আরো 2টা মান দিয়ে দিবে, দেন তোমাকে বলবে এই মান অনুযায়ী কি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকা সম্ভব নাকি না। বুঝতে পারছো? আমি কিন্তু বলে দিচ্ছি এই ক্যাটাগরির কোশ্চেনই আসবে। এরপরে আরেকটা আসবে হলো অর্থ ব্যবস্থা থেকে। এই চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল আসবে অর্থ ব্যবস্থা থেকে। তোমাকে উদ্দীপকে আলোচনা করে দিবে একটা অর্থ ব্যবস্থা বা 2টা অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করবে। তোমাকে গ এবং ঘতে ফাইন্ড আউট করতে হবে উদ্দীপকে কোন অর্থ ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে। এন্ড ফার্স্ট চ্যাপ্টার থেকে এই 2টা টপিক পড়ো, এনাফ, আর কিছু লাগবে না। ফাইন, আমরা চলে যাচ্ছি। ওকে, এরপরে যে চ্যাপ্টারটা ভোক্তা ও উৎপাদকের আচরণ, এই চ্যাপ্টারের এমসিকিউগুলো একটু কনফিউজিং, বাট কি এমসিকিউ আসার পসিবিলিটি আছে আমরা একটু দেখে ফেলি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির প্রবক্তা কে?
কতবার আসছে প্রশ্নটা? এটার প্রবক্তা হলো অধ্যাপক মার্শাল। এই যে ডিরেক্ট অ্যান্সারগুলো, এগুলো তো বোঝানোর কিছু নাই, সো এগুলো ট্রাই করবা, ভিডিওটা যখন দেখতেছো ট্রাই করবা নোট ডাউন করে ফেলতে। এরপরে চাহিদার শর্ত কয়টি? চাহিদার শর্ত হলো 3টা, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, সমানুপাতিক। এরপরে যদি যাই, উপযোগ নিঃশেষ করাকে কি বলা হয়? উপযোগ নিঃশেষ করাকে আমাদের বলা হয় ভোগ। মনে রাখবা, তুমি যে কোনো কিছু ততক্ষণ পর্যন্তই ইউজ করো যতক্ষণ পর্যন্ত না তুমি ওইটার ভেতরে সব কিছু ইউজ করে ফেলতে পারতেছো। এরপরে কোন পরিস্থিতিতে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়? মানে প্রান্তিক উপযোগ ঋণাত্মক মানে কি? মাইনাস হইছে। কখন হয়? দেখো, এটা হবে মোট উপযোগ হ্রাস পেলে। অলওয়েজ মনে রাখবা, মোট উপযোগ যখন হ্রাস পায় তখন প্রান্তিক উপযোগও কমতে থাকে। মোট উপযোগ মানে কি? মোট উপযোগ মানে হলো আমাদের টিইউ যখন কমতে থাকে তখন আলটিমেটলি আমাদের এমইউও কমতে থাকে, কারণ টিইউ এর উপর ইন্ডিকেট করেই আমরা এমইউকে ক্যালকুলেট করে থাকি। এরপরে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হবে? এই কোশ্চেনটা আসার পসিবিলিটি অনেক বেশি, এটা হবে 0। মোট উপযোগ যদি সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন হবে 0। ওকে, প্রান্তিক উপযোগ কখন ঋণাত্মক হলে? প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক মানে 0 হয়, মোট উপযোগ তখন কি হয়? মোট উপযোগ তখন কমে যায়। প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয়, ঋণাত্মক মানে কি? মাইনাসে চলে গেছে। প্রান্তিক উপযোগ যখন মাইনাসে চলে গেছে তখন মোট উপযোগ তখন এটা কমতে থাকবে। এরপরে যদি কোনো ভোগ বলতে উপযোগ ব্যবহারকে বোঝায়, তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। এই উক্তিটা কার? এই উক্তিটা দিছে হলো ফ্রেশার। উক্তিটা দিছে ফ্রেশার। দেখো, উক্তিগুলোতে কিন্তু বোঝানোর কিছু নাই। প্রান্তিক উপযোগের সমষ্টিকে আমরা কি বলি? দেখো, প্রান্তিক উপযোগের সমষ্টিকে এমইউ এর সমষ্টিকে আমরা কি বলি? ডেফিনেটলি আমরা এটাকে টিইউ বলি। ডেফিনেটলি এটাকে আমরা টিইউ বলবো, কারণ টিইউ থেকে মাইনাস করে তো আমরা এমইউটাকে পাচ্ছি। ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল। ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢালকে আমরা বলবো 0। ভূমি অক্ষের সমান্তরাল, দেখবা আমাদের ঢালের ক্ষেত্রে 3টা জিনিস আছে। একটা হলো এইটা, আরেকটা হলো এই, আরেকটা হলো আমাদের এই 3টা ক্যাটাগরির আমাদের ঢাল আছে। সো ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল কি হবে? 0 হবে। ডেফিনেটলি 0 হবে। এরপরে যদি যাই, চাহিদা রেখার বাম দিকে স্থানান্তরের কারণ কি? দেখো, চাহিদা রেখা বাম দিকে স্থানান্তর, বাম দিকে যাচ্ছে, এর রিজনটা কি? এর রিজন হলো চাহিদা হ্রাস পাচ্ছে। চাহিদা কি হচ্ছে? চাহিদা হ্রাস পাচ্ছে, বাম দিকে স্থানান্তর। একটা হলো ডান দিকে, দেখো এটা চাহিদা রেখা, এটা বাম দিকে আসলো, আর একটা হলো ডান দিকে গেল। এটা হলো ডান দিকে গেল, আর একটা হলো বাম দিকে। যদি বাম দিকে আসে তার মানে চাহিদা কমতেছে, যদি ডান দিকে যায় তার মানে চাহিদা বাড়তেছে। চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে কি বলা হয়? চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে আমরা চাহিদা সূচি বলি। চাহিদা বিধি মানে কি আমাদের মনে আছে? যদি দাম বাড়ে তাহলে চাহিদা কমবে, আর যদি দাম কমে তাহলে আমাদের চাহিদা বাড়বে। সো এটাকে আমরা বলি চাহিদা বিধি, অ্যান্ড এই ইন্ডিকেটরকে আমরা বলি চাহিদা সূচি। বাই দ্য ওয়ে, চাহিদার সমীকরণটা কিন্তু মনে হয় সবার মনে আছে? এ মাইনাস বিপি মনে আছে সবার? এটা কিন্তু মাথায় রেখো, চাহিদার সূত্র এটা আমাদের। ওকে, কালি ও কলম কি ধরনের দ্রব্য? কালি এবং কলম ডেফিনেটলি এটা আমাদের পরিপূরক দ্রব্য, একটার কারণে আরেকটা। পরীক্ষায় আমাদের এই যে সম্পর্কিত দ্রব্য থেকে প্রশ্ন আসতে পারে যে পরিপূরক দ্রব্য কি, পরিবর্তক দ্রব্য কি, এগুলো কিন্তু একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। একটার সাথে কানেক্টেড যখন আরেকটা, একটাকে ইউজ করতে যখন আরেকটা হেল্প করে সেটাকে আমরা বলবো পরিপূরক দ্রব্য, আর একটার পরিবর্তে যখন আরেকটা ইউজ করবো সেটাকে আমরা বলবো পরিবর্তক দ্রব্য। এরপরে নিচের কোন দ্রব্যগুলো পরস্পরের পরিপূরক? পরস্পরের পরিপূরক হলো জুতো আর মোজা, জুতো আর মোজা। এরপরে চা, কফি, চিনি, গুড় এটা কি ধরনের দ্রব্য? এটা হলো পরিবর্তক দ্রব্য। একটার পরিবর্তে আরেকটাকে আমরা ইউজ করতে পারি। আমরা হয় চা খাবো, না হয় কফি খাবো। কেউ আবার কফি আর চা কিন্তু কখনো একসাথে মিক্স করে খায় না। এরপরে চিনি আর গুড়া, একটার পরিবর্তে আমরা আরেকটাকে ইউজ করতে পারি। একটি মোবাইল সেট একটি মোবাইল সিম কি ধরনের দ্রব্য? একটা মোবাইল সেট এটা হলো ডেফিনেটলি একটা পরিপূরক দ্রব্য। মোবাইলের ভিতরে আমরা সিম দিয়েই তো আমরা ইউজ করি। উইদাউট সিম মোবাইল যেমন কোনো খুব একটা কাজের না, আমরা কথাবার্তা বলতে পারবো না, ঠিক একইভাবে মোবাইল ছাড়া সিম কার্ডও কোনো কাজের না। স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্ককে আমরা কি বলবো? অলওয়েজ মনে রাখবা, কোনো স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্ককে আমরা বলবো অপেক্ষক।
আমরা কি বলবো? অপেক্ষক। আর ঢাল কাকে বলবো আমরা? এই স্বাধীন চলকের পরিবর্তনের কারণে অধীন চলকের যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো ঢাল। আমরা না অনেক সময় ঢাল আর অপেক্ষকের মধ্যে মানে যে একটা মানে সূক্ষ্ম ডিফারেন্স আছে ওইটাকে আমরা গুলায় ফেলি, ওইটা গুলায় ফেলা যাবে না কিন্তু। এরপরে যদি যাই গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান অপরিবর্তিত থাকে মানে পরিবর্তন হয় না সেগুলোকে আমরা কি বলবো? দেখো, যেগুলোর মান পরিবর্তন হয় না সেগুলোকে আমরা বলবো ধ্রুবক। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে আমরা কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি পাইলাম, এখানে ধ্রুবক কোনটা আর সহগ কোনটা চলক কোনটা আমাকে বললো তো কমেন্টে, কার কার মনে আছে দেখবো। এই যে দেখো একটু আগে যেটা বললাম কিউডি ইকুয়াল টু 30 মাইনাস 3p, এখানে কিউডি যদি চাহিদার পরিমাণ হয়, পি মানে যদি দ্রব্য হয়, তাহলে সমীকরণে পি এর মান 3 হলে খেয়াল করো আমরা যদি এখানে করি কিউডি ইকুয়াল টু 30 মাইনাস 3 ইন্টু কি 3, তাহলে আমাদের কিউডি এর মান কত? 30 মাইনাস 3 3 9 এফিন 21 হবে। তার মানে চাহিদার পরিমাণ আমাদের, যদি পরীক্ষা এভাবে করে আমরা সমীকরণ বের করব, যদি পি ইকুয়াল টু 3 হয় তাহলে কিউডি ইকুয়াল টু হবে আমাদের 21, অ্যান্ড ইফ আই এম নট রং অ্যান্সার 21, ইয়েস অ্যান্সার 21, দেখছো অ্যান্সার 21। এটা দিনাজপুর বোর্ডের প্রশ্ন। আই স্থিতিস্থাপকতা ধনাত্মক হলে দ্রব্যটি কি হবে? আমি তোমাদেরকে আবারও বলে দেই, আমাদের স্থিতিস্থাপকতার যে একটা লিস্ট আছে, যে তোমার যদি শূন্য থেকে বড় হয়, যদি শূন্য থেকে বড় হয়, যদি সমান হয়, বা যদি তোমার শূন্য থেকে ছোট হয়, তাহলে কোন ক্যাটাগরির দ্রব্য হবে, এগুলা বাবা প্লিজ একটু ভালোভাবে দেখে যাও, কারণ এগুলা থেকে ডিরেক্ট প্রশ্ন আসবে। আই স্থিতিস্থাপকতা ধনাত্মক হলে দ্রব্যটি হবে স্বাভাবিক দ্রব্য। দ্রব্যটি কি হবে? স্বাভাবিক দ্রব্য। এই যে আমাদের কোন ক্যাটাগরিতে কোন দ্রব্য হয় এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। এন্ড এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, প্রচলিত দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক তাকে আমরা বলবো যোগান, তাকে আমরা যোগান বলবো। থার্ড চ্যাপ্টারে যাওয়ার আগে তোমাদেরকে সেকেন্ড চ্যাপ্টারের যদি আমি ইম্পর্টেন্ট কয়েকটা টপিক বলে দিই। দেখো সেকেন্ড চ্যাপ্টার যা বলতেছি এগুলা মাথায় রাখো। বাজার ভারসাম্য আসবে কোশ্চেন, বাজার ভারসাম্য থেকে প্রশ্ন আসবে, ঢাল থেকে প্রশ্ন আসবে, ঢালের সূত্রটা একটু ভালোভাবে দেখে যাবা, স্থিতিস্থাপকতা থেকে আসবে, স্থিতিস্থাপকতা থেকে আসবে, স্থিতিস্থাপকতা একটু ভালোভাবে দেখে যাবা। আর আমি যদি আরো স্পেসিফিক বলে দিই, সেকেন্ড চ্যাপ্টারের সাথে ম্যাচ করে থার্ড চ্যাপ্টারের কিছু প্রশ্ন আসতে পারে, যেমন হলো তোমার টি ইউ, এ ইউ, এম ইউ। তোমাদেরকে পরীক্ষায় টি ইউ দিয়ে দিবে, এ ইউ আর এম ইউ এর চিত্র আঁকতে হবে। অ্যান্ড অলওয়েজ মনে রাখবা চিত্র আঁকার ক্ষেত্রে এক্সপ্লেনেশনটা অনেক ভালোভাবে দিতে হবে, অনেক ভালোভাবে দিতে হবে চিত্র আঁকার পরে এক্সপ্লেনেশনটা। সো এই তিনটা টপিক যদি ভালোভাবে পড়ে যাও, আই হোপ এই চ্যাপ্টার থেকে তোমাদের কারো প্রবলেম হওয়ার কথা না। অ্যান্ড এগেইন আই এম সেইং দিস, এই বাজার ভারসাম্যটা পারতে হলে তোমাকে চাহিদা বিধি যোগান বিধি সম্পর্কে জানতে হবে, চাহিদা বিধি যোগান বিধি সম্পর্কে জানতে হবে। অ্যান্ড অ্যাডিশনালি যদি ঢালটাকে তুমি পারতে চাও, ঢালের সূত্রটাকে ভালোভাবে জানতে হবে। অ্যান্ড এরপরে যদি স্থিতিস্থাপকতা পারতে চাও, তাহলে তোমার সেম স্থিতিস্থাপকতার সূত্র এবং কোন মান কি ইন্ডিকেট করে এগুলো একটু ভালোভাবে দেখে ফেলতে হবে ভাইয়া। ওকে ডান, আমাদের সেকেন্ড চ্যাপ্টারও শেষ। এরপর আমরা চলে যেতে থার্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল প্রতিবারই আসে, এবারও আসার পসিবিলিটি আছে। প্রথম প্রশ্ন, অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? অর্থনীতিতে উৎপাদন বলতে আমরা ডিরেক্ট বুঝি কোন নতুন উপযোগ সৃষ্টি করা। আমরা কেন প্রোডাক্ট উৎপাদন করি? কারণ একটা প্রোডাক্টের আমরা নতুনভাবে সেই প্রোডাক্টটাকে মার্কেটে ইন্ট্রোডিউস করার জন্য আমরা কি করি? আমরা উৎপাদন করে থাকি। পরীক্ষা আসতে পারে উৎপাদন কাকে বলে? কোনো নতুন দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। এরপরে উৎপাদনের জীবন্ত উপকরণ কি? আমরা জানি উৎপাদনের উপকরণ 4টি। অলওয়েজ মনে রাখবা উৎপাদনের জীবন্ত উপকরণ একদম ডিরেক্ট কথায় শ্রম, বাট ইফ পরীক্ষায় অ্যান্সার শ্রম না দেয়া থাকে উত্তর হবে সংগঠন। আমি কিন্তু পসিবিলিটি বলে দিচ্ছি, যদি কোশ্চেন পেঁচায়া দেয় তোমাদেরকে, উৎপাদনের জীবন্ত উপকরণ হলো শ্রম, বাট যদি প্রশ্নে শ্রম না থাকে, অপশনে শ্রম না থাকে, তাহলে হবে সংগঠন। এখানে শ্রম আছে তাই উত্তর হবে শ্রম। এরপরে অর্থনীতিতে উৎপাদনের উপকরণ কয়টি? একটু আগে বললাম উৎপাদনের উপকরণ 4টা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের উৎপাদিত উপাদানকে কি বলা হয়? দেখো উৎপাদনের উৎপাদিত উপাদানকে বলা হয় মূলধন। উৎপাদনের উৎপাদিত উপাদানকে বলা হয় মূলধন।
কাগজ থেকে বই তৈরি এটা কোন ধরনের উপযোগ? কাগজ থেকে বই তৈরি এটা রূপগত উপযোগ। আগে কাগজ ছিল, এখন আমরা বইয়ে রূপান্তর করছি, ফেস চেঞ্জ হয়েছে, ভিজিবিলিটি চেঞ্জ হয়েছে। এরপরে আখের ছোবড়া থেকে কাগজ, এইটাও আমাদের রূপগত উপযোগ। মানে একটা প্রোডাক্টের কি বলা হয়, মানে বাহ্যিক যে একটা মানে চোখের যে একটা দেখা ভিজিবিলিটি আছে ওটা পরিবর্তন হয়েছে। গায়কের গান কোন ধরনের উপযোগ? এটা আমাদের হলো সেবাগত উপযোগ। অনেকে আছে না পড়তে পড়তে মিউজিক শুনতে অনেক পছন্দ করে। আইনজীবীর আইন সহায়তা, এটা আমাদের সেবাগত উপযোগ, এটার মাধ্যমে আমরা সেবা পাই। তারপরে হলো উৎপাদনের চিরস্থায়ী উপাদান কোনটা? উৎপাদনের চিরস্থায়ী উপাদান হলো ভূমি। কারণ তুমি আপকামিং টাইমে আগে পরে যখনই কোনো একটা এম্পায়ার বিল্ড করতে চাবা বা কোনো একটা প্রতিষ্ঠান তুমি করতে চাবা, তোমার কোনো একটা জায়গাতেই ওটা বিল্ড করতে হবে, তুমি হাওয়ার উপরে কিন্তু বিল্ড করবো না। এরপরে কে উৎপাদনের ঝুঁকি বহন করে? অলওয়েজ মনে রাখবা, উৎপাদনের সকল ঝুঁকি বহন করে একজন মাত্র ব্যক্তি, সে হলো সংগঠক। যে এই বিজনেসটা আলটিমেটলি স্টার্ট করছে, সে এটার নিডটা ফিল করে। উৎপাদনের অপেক্ষকে উৎপাদনের সাথে নিচের কোনটির সম্পর্ক প্রকাশ পায়? খেয়াল করো কি বলছে, অপেক্ষককে উৎপাদনের সাথে নিচের কোনটির সম্পর্ক প্রকাশ পায়? অলওয়েজ মনে রাখবা উপকরণ। আমরা অপেক্ষক কথাটা যখনই বলবো তখনই আমাদের প্রথমে চলে আসবে উপকরণ। আমরা ইনপুটের সাথে আউটপুট, আমরা কত টাকার ইনপুট দিচ্ছি এবং কত টাকা মানে কি প্রোডাক্ট আমরা রিটার্নে আউটপুট পাচ্ছি, এই দুইটার মধ্যকার দুইটাই কিন্তু আমাদের উপকরণ। টাকাও একটা উপকরণ, প্রোডাক্টও একটা উপকরণ। এই একটার মধ্যে আরেকটার যে রিলেশনশিপ, এটাই আমরা বুঝতে পারি উৎপাদন অপেক্ষকের মাধ্যমে। এরপরে যদি যাই, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বেশি প্রযোজ্য হয় কোথায়? বেশি প্রযোজ্য হয় কৃষিক্ষেত্রে। কারণ কি? কারণ কৃষিকাজের ক্ষেত্রে বা কৃষি উৎপাদন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা উৎপাদন করতে 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 একটা সার্টেন টাইম পরে আমাদের উৎপাদন আস্তে আস্তে কমতে থাকে, কারণ ভূমির উর্বরতা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ফিক্স থাকে, এরপরে কমতে থাকে। অ্যান্ড পরীক্ষায় আমি এগেইন তোমাদেরকে একটু মনে করাই দিই, যখনই তোমাদের MU এর উৎপাদন নিচে চলে যাবে, এটা 0 নিচে চলে যাবে, ডিরেক্ট এটার আনসার হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ডিরেক্ট দেখাও লাগবে না, ডিরেক্ট এটার উত্তর হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদনের জীবন্ত উপকরণ হিসেবে বিবেচিত কোনটি? একটু আগে তোমাদেরকে বলছি যদি প্রশ্নের ভেতরে তোমরা সবাই তো বলবা ভাইয়া শ্রম হবে, বাট শ্রমের সাথে যদি অন্যটা হয় তাহলে হবে এটা। একটু আগে কিন্তু বলে দিছি, এটা বরিশাল বোর্ডে আসছে প্রশ্ন। কোন দ্রব্যের প্রতিটি এককের মূল্যকে কি বলা হয়? কোন দ্রব্যের প্রতি এককের মূল্যকে আমরা বলবো গড় আয়। এখন গড় আয় কেন বললাম? আমি যদি তোমাদেরকে ফর এক্সাম্পল বলি TR, এটা তো আমাদের মোট আয়। এখন এইটাকে যদি আমি কিউ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো AR। আমরা কি পাবো? AR। অ্যান্ড এই AR মানে কি? একক মূল্য। অ্যাভারেজ মানে কি? একক প্রতি। কোনটি শ্রম নয়? নিচের কোনটা শ্রম নয়? গৃহিণীর কাজ, আমাদের আম্মুরা যে বাসায় কাজ করে, এটা কিন্তু শ্রম না। শ্রম সেটাই যেটা করার কারণে তাদেরকে আমরা পে করি, বাট আমাদের আম্মু যখনই বাসায় কোনো কাজ করে, আমাদের জন্য কোনো কাজ করে, সে কিন্তু কোনো টাকার বিনিময়ে করে না। সে করে কারণ সে আমাদেরকে ভালোবেসে এই কাজটা করতেছে, ফ্যামিলিকে ভালোবেসে এই কাজটা করতেছে। ওকে, বুঝতে পারছো? এরপরে অ্যান্ড বাই দ্য ওয়ে, এই কাজটা কিন্তু শুধুমাত্র আমাদের আম্মুর না, আমাদের সবারই এই কাজ, এটা আমাদের সবারই কাজ। স্বল্পকালে কোনটি পরিবর্তন ব্যয়? আমি সবগুলো বলে দিব। স্বল্পকালে কোনটা পরিবর্তন ব্যয় মানে যেটা পরিবর্তন হতে থাকে, ডেফিনেটলি তোমার ফার্মের জমি ক্রয়ের ব্যয়, এটা কিন্তু দেখো স্বল্পকালে কোনটা পরিবর্তনীয় ব্যয় মানে কম টাইমে কোনটা পরিবর্তন হয়। ফার্মের জমি ক্রয়ের ব্যয়, এটা দেখে মনে হতে পারে এটা ফিক্সড, বাট সামটাইমস মনে করো জায়গার উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল তুমি ঢাকাতে একটা জায়গা কিনবা, চট্টগ্রামে একটা জায়গা কিনবা, ওই দুইটা জায়গার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অ্যান্ড জমির দামের কারণে কিন্তু বা জমির ভ্যালুর কারণে কিন্তু দামটাকে পরিবর্তন হতে পারে, বাট দীর্ঘকালে কিন্তু সবই পরিবর্তনশীল। ওকে, স্থির ব্যয়কে কি ব্যয় বলা হয়? স্থির ব্যয়কে বলা হয় তোমাদের প্রাথমিক ব্যয়। স্থির ব্যয়কে আমরা কি ব্যয় বলবো? প্রাথমিক ব্যয় বলবো। যেসব উৎপাদকের পর সরাসরি
উৎপাদনের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় সেসব প্রোডাক্টকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো চূড়ান্ত দ্রব্য। যেমন মনে করো এই যে ড্রেস, এটাকে উৎপাদন করে ডিরেক্ট কিন্তু মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা কিনতে পারছি। চশমা উৎপাদন করে ডিরেক্ট পাঠিয়ে দিতে হয়েছে, এটা হলো চূড়ান্ত দ্রব্য। চূড়ান্ত দ্রব্য মানে হলো একজন ভোক্তা আলটিমেটলি যেটা ব্যবহার করে। এরপরে গড় আয় নির্ণয়ের সূত্র কি, দেখো খেয়াল করো, এই জায়গাতে আমাদের একটা জিনিস একটু ভালোভাবে জানতে হবে যে TU AU MU এগুলো নির্ণয় করার সূত্র। TU আমরা কিভাবে নির্ণয় করি, TU সামটাইমস আমাদের দেয়া থাকে, আর যদি নাও দেয়া থাকে তাও আমাদের মনে করো যে ওখানে কিছু ইন্ডিকেটর দেওয়া থাকবে না, এগুলা এটাকে আমরা না ধরি। TU বের করতে গেলে AU বের করতে গেলে আমাদের TU ভাগ Q, আর MU বের করতে গেলে আমরা ডেল TU ডিভাইড বাই ডেল Q এটাকে আমরা বের করি। সো গড় বের করতে গেলে TU ডিভাইড বাই Q কই আছে, গড় আয়, সরি দেখো গড় আয়, তার মানে হলো AR বের করব আমরা, AR ইকুয়াল টু TR ডিভাইড বাই Q, বি নাম্বারে পাইছি, এটা অ্যান্সার হবে। আমি যেটা করছিলাম ওটা উপযোগ। লাস্টলি অতিরিক্ত 1 একক দ্রব্য বিক্রি করে যা হয় সেটাকে আমরা বলি প্রান্তিক আয়। অতিরিক্ত এক ডিরেক্ট, আমি তোমাদেরকে কিছু ট্রিক্স বলে দিই, অতিরিক্ত 1 একক কথা যেখানেই দেখবা সেটাতেই চলে যাবা প্রান্তিকে, অতিরিক্ত 1 একক। এবার যদি আমি তোমাদেরকে থার্ড চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট ইন্ডিকেটর বলে দিই যেগুলো তোমরা কমপ্লিট করলে হোপফুলি তোমরা কমন পাবা। প্রথমত আমাদের যে ম্যাথসগুলো আছে, আমাদের ম্যাথগুলোর ক্ষেত্রে কয়েক ক্যাটাগরির ম্যাথ আছে। প্রথমে আমাদের আছে TU AU MU, এটা একটা। তারপরে হইল TQ AQ MQ, এটা একটা। TC AC MC, TR AR MR। এই যে এই 4টা ক্যাটাগরি দেখাইলাম না, এই 4টা ক্যাটাগরি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ডিরেক্ট তোমাদেরকে বলে দিবে, মনে করো প্রথমটা দিয়ে দিল, পরেরগুলা বের করতে বললো, চিত্রের ব্যাখ্যা দিতে বললো, সিম্পল হিসাব। এরপরে যদি আমি তোমাদেরকে আরো বলে দিই এখান থেকে তোমাদের আরো কি কি আসতে পারে, আমাদের যে তোমার পরিবর্তনশীল ব্যয় আছে না, পরিবর্তনশীল ব্যয় আর হলো স্থির ব্যয়। কোশ্চেনের যদি কোশ্চেনকে পেঁচাইতে চায় তাহলে কেমন প্রশ্ন করবে আমি তোমাদেরকে বলে দিই, মনে রাখবা। যদি প্রশ্নকে পেঁচাইতে চায়, পরিবর্তনশীল ব্যয় মানে কি, ভ্যারিয়েবল কস্ট VC, আর ফিক্সড কস্ট মানে কি FC, তাই না? তোমরা সবাই তো জানো যে মোট ব্যয় আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের VC ভ্যারিয়েবল কস্ট প্লাস TC বের করলে আমাদের মোট ব্যয়টা বের হবে। মোট ব্যয় মানে কি TC। এইবার তোমাদেরকে এই TC থেকে AC বের করতে হবে। AC আমরা কিভাবে বের করব, ডেফিনেটলি TC ডিভাইড বাই Q দিলে আমাদের AC বের হয়ে যাবে। অ্যান্ড দেন আমাদেরকে যখন MC বের করতে বলবে তখন আমাদের ডেল TC ডিভাইড বাই ডেল Q। যদি কোশ্চেন ইজি করে তাহলে তোমাদেরকে ডিরেক্ট এগুলো দিয়ে দিবে, বাট কোশ্চেন যদি পেঁচায় তাহলে তোমাদেরকে VC FC দিয়ে দিবে। দেন তোমাদেরকে অ্যান্ড FC কিন্তু একদম ফিক্স থাকে, VC চেঞ্জ হইতে থাকে। পরিবর্তনশীল ব্যয় মানে কি, উৎপাদনের সাথে সাথে যেই ব্যয়ের পরিবর্তন হয়, যেমন হলো ইউটিলিটি বিল, বিদ্যুৎ, পানি, তারপর হলো তোমার যন্ত্রপাতি চালানোর খরচ, আর ফিক্সড কস্ট কি কারখানার ভাড়া, এই জিনিসগুলো। এগুলো তো গেল। আমার প্রেডিকশন অনুযায়ী মনে হচ্ছে তোমাদের TR এই জায়গা থেকে প্রশ্ন দিবে অ্যান্ড তোমাদেরকে ইন্ডিকেট করতে বলবে এই TR AR MR এর উপর, এই MR এর উপর ডিপেন্ড করে বাজারটা কি পূর্ণ প্রতিযোগিতা নাকি অপূর্ণ প্রতিযোগিতা। সো এই ম্যাথটাকে একটু দেখে রেখো ভাইয়া, এই ম্যাথটাকে একটু দেখে রাখবা যে তোমাদের পূর্ণ প্রতিযোগিতা নাকি অপূর্ণ প্রতিযোগিতা, কেমন ক্যাটাগরির ম্যাথ চাইছে। আবার আমি বলতেছি দেখে রাখো, এই টপিকগুলো দেখে রেখো, ইনশাল্লাহ থার্ড চ্যাপ্টার থেকে যদি আসে এই জায়গাগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবা। ইয়াপ, চলে গেল আমাদের থার্ড চ্যাপ্টার শেষ। এবার আমরা চলে যাব আমাদের ফোর্থ চ্যাপ্টারে, বাজার চ্যাপ্টার। বাজার চ্যাপ্টারের প্রথম MCQ, আয়তনের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়। এটা অনেকবার আসছে, আয়তনের ভিত্তিতে বাজারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে ভাগ করতে পারি। এগুলো ডিরেক্ট অ্যান্সার। কোন বাজারকে দাম গ্রহিতা বলা হয়? দাম গ্রহিতা বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে, যেখানে অনেক প্রতিযোগিতা আছে, অনেক লেনদেন করা হয়, অনেক বিক্রেতা অনেক ক্রেতা আছে। এরপরে যদি যাই, প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়? প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে ভাগ করা হয় 2 ভাগে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার।
দেন বাজার ভারসাম্যর প্রয়োজনীয় শর্ত কি? বাজার ভারসাম্যর প্রয়োজনীয় শর্ত হলো MR ইকুয়াল টু MC। MR মানে কি? মার্জিনাল আয় বা প্রান্তিক আয় আর প্রান্তিক ব্যয় যেখানে সমান, সেটাই হলো বাজার ভারসাম্য। মাথায় রেখো এটা। নিচের কোন বাজারে P ইকুয়াল টু, খেয়াল করো, P ইকুয়াল টু AR ইকুয়াল টু MR। একটু আগে তোমাদেরকে থার্ড চ্যাপ্টারের আয়ের একটা ম্যাথ দেখাইলাম না, বা একটু টপিক বললাম না, যে তোমাদেরকে আয় এর ম্যাথগুলো আসবে, ওখান থেকে তোমাদেরকে ইন্ডিকেট করে বলতে হবে যে এটা কি পূর্ণ প্রতিযোগিতা নাকি অপূর্ণ প্রতিযোগিতা। অলওয়েজ মনে রাখবা, যদি কোনো ম্যাথের ক্ষেত্রে P ইকুয়াল টু সচরাচর এরকম হয়ে থাকে, P 4, AR এর মান 4, MR এর মান 4, এই জায়গাটাতে আমরা যখনই চলে আসবো মনে রাখবে এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে ইন্ডিকেট করে। যেখানে P ইকুয়াল টু AR ইকুয়াল টু MR হবে, সেখানে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আমরা ইন্ডিকেট করব। কোন বাজারে একজন মাত্র ক্রেতা থাকে, তার মানে কি, যে বিক্রি করতেছে, যে কিনতেছে সে ব্যক্তি একজন, বিক্রেতা অনেকে হইতে পারে। মনোপসনি বাজার, এগুলো একদম ডিরেক্ট অ্যান্সার, নোট করে ফেলবা। কোন বাজারে ফার্ম দাম সৃষ্টিকারী মানে কোম্পানি দাম সৃষ্টি করে, এটা হলো মনোপলি বাজার। একটা হলো মনোপসনি আর একটা হলো মনোপলি। এরপরে কোন ধরনের বাজারে যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়? যোগান অস্থিতিস্থাপক মানে কোনো কিছুর আওতার ভিতরে তুমি এটাকে ফেলতে পারবে না, এটাকে আমরা বলবো অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার কি? যেমন মনে করো শাকসবজির বাজার, মানে যে কোনো মোমেন্টে পরিবর্তন হয়ে যেতে পারে, এই আছে এই নাই। ওকে, এরপরে কোন বাজারে পণ্য সমজাতীয়? ডেফিনেটলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে যেখানে অনেক প্রতিযোগিতা আছে, সেখানে প্রতিযোগী কাইন্ড অফ একই ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করে। এরপরে যদি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P ইকুয়াল টু কি হয়? P ইকুয়াল টু, এই যে একটু আগে বলছি, AR ইকুয়াল টু MR হয়। এই কোশ্চেনটা আসার পসিবিলিটি, ম্যাথটা আসার পসিবিলিটিও আছে। কোন বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল? কোশ্চেনটা একটু বুঝো। চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল, এটা ডেফিনেটলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হবে। ভূমি অক্ষের সমান্তরাল কেন হইছে? উত্তর প্রশ্ন হলো কেন হইলো ভাইয়া? আমরা যদি চিত্র অনুযায়ী যাই, আমরা কি বলছি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P ইকুয়াল টু AR ইকুয়াল টু MR বলছি না আমরা? অ্যান্ড যখনই ইকুয়াল টু বলবো, যদি এখানে 4 হয়, আর বাবা এইখানেই তো সবগুলো আমাদের, এখানেই সবগুলো না, এই জন্য এটাকে পূর্ণ প্রতিযোগিতামূলক। ভূমি অক্ষে সমান্তরাল, যে ভূমি, এই যে সেম ভূমির মতো অক্ষ, এই অক্ষে ভূমির মতো করে সমান্তরাল। এরপরে কোন বাজারে P ইজ গ্রেটার দ্যান MC, মানে দাম তোমার প্রান্তিক খরচ থেকে কম? একচেটিয়া বাজার। কারণ কি? এখানে সবাই একসাথে থাকে, একটা ইউনিটবদ্ধ হয়ে দামটাকে ফিক্স করে রাখে। এরপরে যে বাজারে ক্রেতার সংখ্যা একজন এবং বিক্রেতার সংখ্যা অসংখ্য, এই কোশ্চেনটা মাথায় রাখো। ক্রেতা একজন মানেই মনোপসনি, শেষ। ক্রেতা একজন বলছে মনোপসনি বাজারে ক্রেতার সংখ্যা এক। কতিপয় বিক্রেতার বাজার কোনটা? মানে যেই বিজনেস পুরো বিক্রেতারা কন্ট্রোল করে, এটা হবে অলিগোপলি বাজার। পুরো মার্কেট কন্ট্রোল করে বিক্রেতারা, আমরা যা বলবো তাই চলবে মার্কেটে। শাকসবজির বাজার যেটা। এরপরে কোন বাজারে প্রান্তিক আয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল? কোন বাজারে প্রান্তিক আয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল? পূর্ণ প্রতিযোগিতা, ওই যে প্রান্তিক আয় MR ইকুয়াল টু AR ইকুয়াল টু P, মনে আছে? নিচের কোনটি একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য? একচেটিয়া বাজারে কি হয়? নিকট পরিবর্তক দ্রব্য নেই। মানে একচেটিয়া বাজারে কি থাকে? মানে একচেটিয়া বাজারে একই ক্যাটাগরির প্রোডাক্ট সবাই বিক্রি করে, কোনো পরিবর্তক নাই, মানে কেউ পরিবর্তন করে না। তোমার আশেপাশে মনে করো রিক্সাওয়ালা, সব রিক্সাওয়ালা বলে এখান থেকে 1 কিলোমিটার দূরে গেলে 50 টাকা নিব। ওইখানে যদি কেউ এসে বলে 40 টাকা নিব, তারা ওইখানে ওকে এন্ট্রি নিতে দিবে না, এজন্য বলে কোনো পরিবর্তক নাই। এরপর যদি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের TR রেখার প্রকৃতি কেমন হয়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে TR রেখার প্রকৃতি হয় বাম দিক থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে নিম্নগামী, বাম থেকে ডানে নিম্নগামী, শেষ। এরপরে শাকসবজির বাজারে কোন ধরনের বাজার? অতি স্বল্পকালীন বাজার। একটু আগে বলছি, যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। লাস্ট কোশ্চেন,
বহু সংখ্যক ক্রেতা বিক্রেতার বাজার কোনটা? ডেফিনেটলি এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অনেক ক্রেতা অনেক বিক্রেতা আছে। অ্যান্ড এই চ্যাপ্টার থেকে আমি যদি তোমাদেরকে কিছু পয়েন্টার্স বলে দিই, ফোর্থ চ্যাপ্টার থেকে বাজারের টাইপগুলো পড়বা ভালোভাবে, পড়বা, বাজারের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে একটু নোট ডাউন করে মাথায় রাখবা। আর ছোটোখাটো আমি তোমাদেরকে এতটুকুই বলতে পারি, পূর্ণ প্রতিযোগিতামূলক যে বাজার আছে এটা একটু ভালোভাবে দেখো, তাইলেই মোটামুটি কমন পেয়ে যাবা। এরপরে যদি যাই আমরা পঞ্চম অধ্যায় শ্রমবাজার। শ্রমবাজারের প্রথমেই সূত্র, প্রকৃত মজুরির সূত্র কি? WP মাল্টিপ্লাই করে দিছে ওয়ার্কিং আওয়ার আর কত টাকা পাবে। একটি নির্দিষ্ট মজুরিতে শ্রমের ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদিত হলে, দেখো একটা নির্দিষ্ট মজুরিতে শ্রমের ক্রয় বিক্রয়, তার মানে একটা নির্দিষ্ট মজুরিতে কথা হচ্ছে যে তুমি কাজ করবা, ওকে ফাইন ঠিক আছে আমি কাজ করে দিব। এই দুইটা কথাবার্তা কখন একটা ফ্রুটফুল ডিসিশন হয়? যখন আমরা এটাকে শ্রমবাজার বলি, এটাকে আমরা বলবো শ্রমবাজার। আমাদের দেশে কি হয় দেখো, আমাদের দেশে যদি আমি ইটের ভাটার কথা বলি, আমাদের দেশের ইটের ভাটাগুলোতে কি হয়, মনে করো শ্রমিকরা পার ডেতে 500 টাকার বিনিময়ে কাজ করে। এবার আমি বলে যাবি কিন্তু জানি না, এক্সপেক্টেড বলতেছি, পার ডেতে মনে করো 6 ঘন্টা কাজ করবে, 6 ঘন্টায় 500 টাকা পাবে। এই যে 500 টাকা দিয়ে তারা কাজ করবে, এই ডিসিশনটা ক্রেতা এবং বিক্রেতা দুজনের মধ্যে হইছে, অ্যান্ড এই বাজারকে আমরা ইন্ডিকেট করবো শ্রমবাজার। এরপরে উৎপাদনের জীবন্ত উপকরণ, একটু আগেই পড়েছি, এটা শ্রমিক। নিচের কোনটি মজুত করা যায় না? ডেফিনেটলি আমরা শ্রমকে মজুত করে রাখতে পারবো না। তোমার একটা কাজ অনেক ভালোভাবে করতে পারো, এটাকে কি তুমি মজুত করে স্টোর করে রেখে দিতে পারবা না। একটা মানুষ তার কাজ ততক্ষণই ভালোভাবে চলতে থাকে যতক্ষণ সেটাকে চর্চা করে। তুমি মনে করো ইকোনমিক্স সারা বছর পর নাই, পরীক্ষার 2 দিন আগে তুমি আমার এই ক্লাস করে চিন্তা করতেছো 100 ফাটাই দিব, আনলেস তুমি গড গিফটেড ট্যালেন্ট নিয়ে আসছো, এছাড়া পসিবল না। সেটা চর্চার বিষয়। একটি নির্দিষ্ট মজুরিতে শ্রমের ক্রয় বিক্রয় কার্যক্রমকে আমরা বলবো শ্রমবাজার। তারপরে শ্রমের দক্ষতার সূত্র কোনটি? শ্রমের দক্ষতার সূত্র হলো শ্রমের উৎপাদনের পরিমাণ সময়। একটা শ্রমিক কত দক্ষতার সাথে কাজ করতে পারতেছে, এটা আমরা কিসের মাধ্যমে জানবো? সে কতটুকু সময় উৎপাদন করবে, উৎপাদন করবে এবং কত ইফেক্টিভলি উৎপাদন করবে, ওইটার মাধ্যমে আমরা এটাকে পারবো। কখন শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয়? শ্রমের যোগান রেখা কখন পশ্চাৎগামী হয়? ইটস লাইক এইরকম কখন এরকম হয়? দেখো আমি তোমাদেরকে বলি, একজন শ্রমিক প্রথমে ভালো টাকা স্যালারি পায়, বাট যখন সে আস্তে আস্তে স্যালারি বাড়ে তখন সে অলস হয়ে যায়। সো মজুরি বৃদ্ধির সাথে সাথে শ্রমের যোগান কমতে থাকে। দেখো একটা কোম্পানিতে কি করবে, মানে একটা কোম্পানিতে 10,000 টাকা যে কয়জন মানুষ স্যালারি পায়, 2 লাখ টাকা যেই কয়জন মানুষ স্যালারি পায়, খেয়াল কর পার্থক্যটা দেখো। একটা কোম্পানিতে 10,000 টাকা যে কয়জন মানুষ স্যালারি পায়, ডেফিনেটলি এই ক্যাটাগরির মানুষ কোম্পানিতে অনেক বেশি হবে, তাই না? তার মানে মজুরি কম, শ্রমের যোগান বেশি। কিন্তু একটা কোম্পানিতে যে সকল ক্যাটাগরির মানুষ 2 লাখ টাকা স্যালারি পায়, সেই সকল ক্যাটাগরির মানুষ কম হয়, কারণ এই ট্যালেন্টেড মানুষগুলো পাওয়া টাফ। তাই মজুরি যখন বাড়ে শ্রমের যোগান কমে যায়, তার মানে তখন কোম্পানিতে মানুষ পাওয়া টাফ হয়ে যায়, সবাইকে তখন নেওয়া হয় না। WP কি নির্দেশ করে? WP নির্দেশ করে শ্রমের মজুরি বা প্রকৃত মজুরি। শ্রমের বৈশিষ্ট্য হলো শ্রম জীবন্ত, গতিশীল, ক্ষণস্থায়ী। ডেফিনেটলি 3টাই, অ্যান্ড এই কোশ্চেনটা আসার পসিবিলিটিও আছে। এরপরে যদি যাই আন্তর্জাতিক শ্রমবাজারে শ্রমের চাহিদা বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ শ্রমবাজারে কি ঘটে? মানে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের দেশের মানুষের ডিমান্ড বেড়ে গেছে, তাহলে আমাদের দেশের ভেতরে কি হবে? আমাদের দেশের ভেতরে তখন মজুরি স্তর বাড়বে, মানুষ বেশি টাকা চাবে, বেকারত্বের হার বাড়বে না, বেকারত্বের হার কমে যাবে, শ্রমের গতিশীলতা বাড়বে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবে কাজের জন্য। মনে করো তুমি অনেক ভালো কাজ করো, তোমার ডিমান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে আসে, তাহলে কি হবে? তুমি বাংলাদেশি মার্কেটেও বেশি টাকা চার্জ করবা, অ্যান্ড তোমার একটা কোম্পানিতে মন না বলে তুমি আরেকটা কোম্পানিতে চলে যাবা, এটাই। এরপরে এটা হবে শ্রমের যোগান রেখা স্বল্পকালে পশ্চাৎগামী হয়।
শ্রমের যোগান রেখা স্বল্পকালে পশ্চাৎগামী হয়। পশ্চাৎগামী মানে কি, এই যে এইরকম হয়। কারণ কি, মজুরি বেড়ে যায়, বিশ্রাম অপছন্দনীয় হয়, বিশ্রাম পছন্দ করে। ডেফিনেটলি এটা 1 আর 3 হবে। মানুষ বিশ্রাম অপছন্দ করে না, মানুষ যখনই বেশি টাকা পাওয়া শুরু করে তখন মানুষ আরামপ্রিয় হয়ে যায়। এরপরে শ্রমের চাহিদা বৃদ্ধি পাবে যদি, শ্রমের চাহিদা তখনই বৃদ্ধি পাবে যদি দ্রব্যমূল্য হ্রাস পায়, আর্থিক মজুরি হ্রাস পায়, শ্রমের দক্ষতা বৃদ্ধি পায়। এটা হবে 2, 3। দেখো, শ্রমের চাহিদা বৃদ্ধি পাবে, মানুষ কাজ করতে ইচ্ছুক হবে যখন দ্রব্যমূল্য হ্রাস পাবে। কেন বাবা দ্রব্যমূল্য হ্রাস পেলে মানুষ কাজ করবে? দ্রব্যমূল্য বেশি, টাকা বেশি, দ্রব্য প্রোডাক্ট কিনতে গেলে সেটা বেশি টাকা প্রয়োজন, তখনই তো মানুষ কাজ করতে আগ্রহী হবে যে আমার বেশি কাজ করতে হবে। আর্থিক মজুরি হ্রাস পেলে, মানুষের মজুরি কমে গেলে মানুষ আরও বেশি কাজ করবে। আর আর্থিক মজুরি হ্রাস পেলে মানে কি, দেখো একজন ব্যক্তি সে আগে 300 টাকায় কাজ করতো, এখন 100 টাকায় কাজ করবে, তখন 100 টাকায় কাজ করলে ওই ব্যক্তিকে মানুষ বেশি নিবে। আর শ্রমের দক্ষতা, মানুষ যখন কম টাকায় বেশি ভালো কাজ করতে পারে তখন মানুষের চাহিদা বেড়ে যায়। প্রকৃত মজুরি নির্ধারণ হলো, মানে প্রকৃত মজুরি, একজন ব্যক্তি প্রকৃত কত টাকা পাবে এটা আমরা কিসের মাধ্যমে নির্ধারণ করতে পারি? শ্রমের বিশেষায়নের মাধ্যমে, পরোক্ষ করের মাধ্যমে, কাজের প্রকৃতির মাধ্যমে। এটা হোপফুলি 2 আর 3। শ্রমের বিশেষায়ন মানে কি, দেখো প্রকৃত মজুরির ইন্ডিকেটর, প্রকৃত মজুরির ইন্ডিকেটর হলো আমাদের শ্রমের বিশেষায়ন মানে কি, একজন ব্যক্তি একটা কাজে অনেক স্পেশালাইজড, সেটার থেকে এটা হলো তোমার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ইন্ডিকেট করে। বাট শ্রমের প্রকৃত মজুরি পায় পরোক্ষ কর, সে কত টাকা ওইটা কাজের উপর কত টাকা কর দিতে হবে, অ্যান্ড লাস্টলি কাজের প্রকৃতি কেমন ওইটার উপরে। একই পেশায় মজুরি হারের পার্থক্যের কারণ কি? একই পেশায় মজুরি হারের, তুমিও কাজ করতেছো, তোমার ফ্রেন্ডও কাজ করতেছে, বাট দুজনের স্যালারি ডিফারেন্ট। এটার পেছনে মেইন রিজন কি? এটার পেছনে মেইন রিজন 3টাই: শিক্ষার যোগ্যতা, দক্ষতার পার্থক্য, আর শারীরিক যোগ্যতা। এরপরে যদি যাই, শ্রমের মালিক খালিককে, শ্রমের খালিক না, এটা শ্রমের মালিক হবে। শ্রমের মালিককে, শ্রমের মালিক শ্রমিক নিজেই। ঠিক আছে, নিচের কোনটি সঞ্চয় করা যায় না? ডেফিনেটলি শ্রম তুমি সঞ্চয় করে রাখতে পারবা না। তারপরে কোনটি শ্রমের চাহিদার নির্ধারক নয়, মানে কোনটার মাধ্যমে একজন ব্যক্তি কত টাকা কাজে তাকে নিব নাকি নিব না, ওটা কোনটার মাধ্যমে ইন্ডিকেট করে না? ডেফিনেটলি জনসংখ্যা বৃদ্ধি। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পাক আর না পাক, শ্রমিক প্রয়োজন হবে হবে হবে। তারপরে শ্রমের চাহিদার ক্ষেত্রে কোনটি সঠিক? শ্রমের চাহিদার ক্ষেত্রে কোনটা সঠিক? এখানে সঠিক হলো শ্রমের চাহিদার সাথে পৃথক মজুরি সম্পর্ক বিপরীত। শ্রমের চাহিদার সাথে প্রকৃত মজুরি সম্পর্ক বিপরীত। এরপরে শ্রমিকের কর্মস্থলের সুনাম, কর্মপরিবেশ, এগুলোর মাধ্যমে আচার আচরণ কিসের অন্তর্ভুক্ত? ডেফিনেটলি প্রকৃত মজুরি। দেখো, মজুরি কিন্তু শুধুমাত্র স্যালারি না, তুমি কোন জায়গায় কাজ করতেছো, তারপর কাজের পাশাপাশি তোমাকে কী কী সার্ভিস দিচ্ছে, সব কিছু। অ্যান্ড লাস্ট কোশ্চেন, শ্রমের মজুরি নির্ধারিত হয়, শ্রমের মজুরি নির্ধারিত হয় শ্রমের চাহিদা যোগানের মাধ্যমে, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার মাধ্যমে, গতিশীলতার মাধ্যমে না। একটা মানুষ কত বেশি তার কোম্পানি শিফট করতেছে ওইটার মাধ্যমে তার কখনো মজুরি নির্ধারিত হয় না। সো আমাদের 5th চ্যাপ্টার থেকে আমি যদি তোমাদেরকে কয়েকটা জিনিস বলি, এই চ্যাপ্টার থেকে তোমরা সৃজনশীল পাবা হোপফুলি একটা। তাই শ্রমের মজুরি, প্রকৃত মজুরি, তারপর হলো শ্রমের চাহিদা আর শ্রমের যোগান, এই কয়টা জিনিস একটু ভালোভাবে পড়ো, আশা করি তোমরা এখান থেকে কমন পাবা। 5ম অধ্যায় ডান। এবার আমরা চলে যাব 6ষ্ঠ অধ্যায়ে। তো দেখো, দেখতে দেখতে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউগুলোও সবগুলো কাভার আপ হয়ে যাচ্ছে। আচ্ছা, 6ষ্ঠ অধ্যায়। এই 6ষ্ঠ অধ্যায়ে আমাদের মূলধন রিলেটেড কথাবার্তা। সো প্রথমে কি আছে, মালিকানার ভিত্তিতে মূলধনকে কয় ভাগে ভাগ করা হয়? মালিকানার ভিত্তিতে মূলধনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এগুলো টু দ্য পয়েন্টে, তাই এগুলোতে বেশি সময় নিব না। মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। এটা মন্তব্যটা কে করছে? মন্তব্যটা করছে হলো বম বয়ার্ক। এরপর যদি যাই, নিচের কোনটি মানুষের আয় দ্বারা সৃষ্ট উপাদান? মানুষের আয় দ্বারা সৃষ্ট উপাদান কোনটা? ডেফিনেটলি মানুষের আয় দ্বারা সৃষ্ট উপাদান হলো মূলধন। একটা মানুষ টাকা পয়সা আয় করতে 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 একটা অ্যামাউন্ট সেভ করে রাখে, ওই সেভ করে রাখা অ্যামাউন্টটাকেই আমরা আলটিমেটলি কি বলবো? ওই সেভ করে রাখা অ্যামাউন্টটাকে আমরা আলটিমেটলি বলবো হলো মূলধন। ওকে, এরপরে যদি যাই, কোনটি মূলধনের বৈশিষ্ট্য?
মূলধনের বৈশিষ্ট্য কোনটা? মূলধন উৎপাদনশীল। মূলধন কি? উৎপাদনশীল হিসেবে কাজ করে। মূলধন কিন্তু সক্রিয়, তারপর হলো গতিহীন না, তারপর হলো চিরস্থায়ী না। মূলধন হলো উৎপাদনশীল, মানে এটাকে আমরা কাজে লাগাই তখনই যখন হলো এটা আলটিমেটলি আমাদের কিসের সাথে কাজ করে। ফর এক্সাম্পল তুমি তোমার উদাহরণস্বরূপ বলি, তুমি মূলধনকে ইউজ করে কোনো একটা প্রোডাক্ট বানাচ্ছ, ওই প্রোডাক্ট বানানোর কাজেই মূলধন কাজ করবে। এরপরে রাজশাহী থেকে খুলনায় মূলধনের স্থানান্তরের কোন ধরনের? এটা হলো আমাদের ভৌগোলিক। এক জায়গা থেকে টাকা তুমি আরেক জায়গায় নিয়ে আসছো, বা এক জায়গা থেকে প্রোডাক্ট আরেক জায়গাতে নিয়ে আসছো, এটা হলো ভৌগোলিক জায়গায় চেঞ্জ হয়েছে আমাদের। রেলপথ কোন ধরনের মূলধন? রেলপথ হলো আমাদের নিমজ্জিত মূলধন, কারণ এটা আমরা পুরো দেশের সব জায়গাতেই মোটামুটি ইউজ করতে পারি। এরপরে যদি যাই, বুনন যন্ত্র কোন ধরনের মূলধন? এটাও আমাদের নিমজ্জিত মূলধন, আমরা এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারি, মানে যে কাপড় বুনন করার যে যন্ত্র। যে মূলধন একাধিক উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাকে আমরা বলি ভাসমান মূলধন। যে মূলধন একাধিক উৎপাদন কাজে, মানে করো এখানেও ইউজ করতেছো, এখানেও ইউজ করতেছো, ওই কোম্পানিতেও ইউজ করতেছো, একাধিক জায়গায় তুমি যেটাকে ব্যবহার করতে পারতেছো সেটাকে আমরা বলবো ভাসমান, কোনো জায়গায় ফিক্স না। এরপরে এক ফার্ম থেকে অন্য ফার্মে মূলধন স্থানান্তরিত হলে তাকে আমরা বলি মূলধনের গতিশীলতা। ঠিক একইভাবে একজন শ্রমিক একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে চলে গেলে যেটাকে আমরা বলি শ্রমের গতিশীলতা। মূলধন গতিশীলতা হলো মূলধনের স্থানান্তর, মানে এক জায়গা থেকে তুমি প্রোডাক্টটাকে আরেক জায়গায় পাঠিয়ে দিছো, এক জায়গা থেকে প্রোডাক্ট আরেক জায়গায় তুমি পাঠিয়ে দিছো। এরপরে চলতি মূলধনের বৈশিষ্ট্য হলো এই মূলধন একবার ব্যবহার করা হয়, এই মূলধন ব্যবহারের ফলে নিঃশেষ হয়, এই মূলধন ব্যবহারের ফলে রূপগত পরিবর্তন হয়। চলতি মূলধন যেটাকে আমরা একবার মাত্র ব্যবহার করি, এই মূলধন একবার ব্যবহার করা হয়, এই মূলধন একবার ব্যবহারের ফলে শেষ হয়ে যায় না। একটা জিনিস মনে রাখবা, মূলধন কখনো একবার ব্যবহারের পরে শেষ হয় না। মূলধন তার মানে কি? মনে করো তোমার কোম্পানিতে 100 টাকা আছে, এই মাসে তুমি কোম্পানিতে 100 টাকা দিছো, এই 100 টাকা থেকে মাসে শেষ হইতে হইতে 10 টাকা আছে, ওই 10 টাকার সাথে তো পরের মাসে 100 টাকা যোগ হয়ে 110 টাকা দিয়ে তোমার পরের মাস চলবে। তার মানে কি মূলধন কি কখনো নিঃশেষ হয়ে যায়? একেবারে কখনো নিঃশেষ হয়ে যায় না। সো এটার অ্যান্সার যেহেতু 2 হবে না, তার মানে 1 আর 3 হবে। বিনিয়োগ বৃদ্ধির ফলে কি হয়? মোট ব্যয় বাড়ে, গড় ব্যয় বাড়ে, উৎপাদন বাড়ে। বিনিয়োগের ফলে আমাদের কি বাড়ে? মোট ব্যয় বাড়ে আর হলো উৎপাদন বাড়ে। আমরা কোনো একটা জায়গায় বিনিয়োগ করছি, আমাদের ব্যয় বাড়ছে, তার মানে ওখান থেকে বেশি টাকা পাইছি, টাকা পাইলে আমরা খরচ করি, খরচ করলে আমরা অন্য জায়গায় কি করি? আবার উৎপাদনেও বেশি টাকা ব্যয় করি। সঞ্চয় নির্ভর করে কিসের উপরে? একটা মানুষ কখন সঞ্চয় করে? যখন তার আয় বেশি হয়, যখন তার সুদের হার, আর যখন তার প্রান্তিক ভোগ মানে কি? সে ডেইলি ব্যয় কি পরিমাণ করতেছে। মূলধন গঠনের হার, মূলধন গঠনের হার নির্ভর করে কিসের উপরে? সুদের হারের উপরে, বিনিয়োগের হারের উপরে, আর বিনিয়োগের সুবিধার উপরে। 1 2 3 তিনটাই হবে। এটা বিনিয়োগের সুবিধা, এটা বিনিয়োগের হার, একটা হলো বিনিয়োগের হার, একটা হলো বিনিয়োগের সুবিধা, তিনটার উপরেই। এরপরে শাহজাহান সাহেব একজন অর্থনীতিবিদ, এখানে অনেক কথা বলছে, এখানে একটা কথাই বলছে, শাহজাহান সাহেবেদের দেশের মূলধন গঠনের হার কত? এটা আমরা পুরো ম্যাথ ক্যালকুলেট করে বের করবো, এটা 10% হবে আমাদের। ওকে, মূলধন গঠনের হার আমাদের বলছে, ম্যাথ ক্যালকুলেট করে বের করতে হবে। সিমিলারলি যদি আমরা যাই, দেখো এখানে আমাদের কি বলছে? এই সব কিছু দেখার পরে আমাদেরকে বলতে পার্শ্ববর্তী দেশের মূলধন গঠনের হার বেশি, এর কারণ কি? সঞ্চয় সামর্থ্য বেশি, বিনিয়োগের সুযোগ সুবিধা বেশি, আর হলো রাজনৈতিক স্থিতিশীলতা। ডেফিনেটলি রাজনৈতিক স্থিতিশীলতা বেশি। একটা দেশ তখনই আগায় যাবে যখন একটা দেশের এই 3টা জিনিস ঠিক থাকবে। এরপরে এই বড় বড় কোশ্চেনগুলো একটু প্রবলেমেটিক, কারণ পড়তে অনেক সময় লাগে। প্রথমে মূলধন গঠনের হার কত? মূলধন গঠনের হার আমাদের এটা হবে আমাদের 12.5%, কারণ মূলধন গঠনের হারের আমাদের যে সূত্র আছে, সূত্রের মধ্যে বসাইলেই হয়ে যাবে। অ্যান্ড এখানেও সেম কথা বলছে যে এক্স দেশের মান উন্নত, মূলধন গঠনের হার, ওয়াই দেশের অধিক, কারণ কি? জনগণের ভোগ প্রবণতা কম, পারিবারিক বন্ধন অত্যন্ত গতিশীল, সুদের হার অল্প। সো এটা সুদের হার অল্প আমাদের দেশের কখনো ভালো হইতে পারে, সুদের হার বেশি হইলে ঠিক আছে। আর হলো ভোগ প্রবণতা কম, আর পারিবারিক বন্ধন অনেক ভালো, দ্যাটস ওয়াই একজন আরেকজনকে অনেক হেল্প করে। নিচের কোনটি মূলধন? ডেফিনেটলি লাঙল আমাদের একটা মূলধন, ঠিক আছে। নিচের কোনটি মূলধন? টাকা, স্বর্ণ, ব্যাংক আমানত। ওকে, সো আমরা খেয়াল করি প্রশ্নটা, নিচের কোনটি মূলধন? দেখো, অর্থনীতির দিক থেকে আমরা যখনই কোনো কিছু উৎপাদন করার কথা বলি, দেখো টাকা, স্বর্ণ, ব্যাংক আমানত, তিনটাই কিন্তু আমাদের মূলধন।
অন দ্য আদার হ্যান্ড আমাদের মনে করো তুমি জমি চাষ করো, এখন জমি চাষের ক্ষেত্রে তোমার লাঙল কি একটা মূলধন না? সো ঠিক একইভাবে অর্থনীতিতে উৎপাদনের দৃষ্টিকোণ থেকে লাঙল হলো একটা আমাদের কি মূলধন। এই কোশ্চেনটা বরিশাল বোর্ড 17 এবং দিনাজপুর বোর্ড 16 সালে আসছে। এরপরে যদি যাই, নিচের কোনটি নিমজ্জমান মূলধনের উদাহরণ? নিমজ্জমান মূলধনের উদাহরণ হলো রেলপথ, যেটাকে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। সো এই চ্যাপ্টার থেকে আমি যদি তোমাদেরকে মোটামুটি একটা সাজেশনের কথা বলি যে ভাইয়া 6 চ্যাপ্টার থেকে কি কি জিনিস ইম্পর্টেন্ট একটু যদি বলে দেন, জাস্ট বলবো মূলধনের গতিশীলতার যে ম্যাথগুলো আছে ওইটা করবা, আর এই চ্যাপ্টার যদি কেউ দিতে চাও দিতে পারো, না চাইলে অন্যান্য চ্যাপ্টার থেকে দিতে পারবা। এরপরে সংগঠন, এই চ্যাপ্টারটা অনেক ইজিয়ার একটা চ্যাপ্টার। অংশীদারি কারবারের সদস্য সংখ্যা কতজন? ডেফিনেটলি 2 থেকে 20 জন হবে। যদি ব্যাংকিং হয় তাহলে 2 থেকে হবে 10 জন, মনে রেখো। এরপরে যদি যাই, কোন উপকরণটি উৎপাদন কার্যক্রম তদারকি করে? ডেফিনেটলি এটা একটা সংগঠন তদারকি করে, কারণ একটা সংগঠনেই মোটামুটি আমরা কোন জায়গা থেকে কতটুকু জিনিস আসতেছে ওইটা আমরা বুঝতে পারবো। এরপরে মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসার সদস্য হলে কিসের প্রয়োজন হবে? ডেফিনেটলি অংশীদারদের সম্মতির প্রয়োজন হবে। দেখো মূলধন দেয় নাই, তার মানে কি কর্মী অংশীদার, কর্মী অংশীদার, সে কাজ করবে। এরপরে যদি যাই, অংশীদারি কারবারে কিভাবে মূলধন সংগ্রহ করা হয়? ডেফিনেটলি তোমার থেকে অংশীদারি কারবারে কিভাবে মূলধন সংগ্রহ করা? যৌথভাবে পুঁজি সরবরাহ করা হয়। তার মানে চুক্তি, সবার কাছ থেকে নিব, আমি সবার কাছ থেকে টাকা নিব। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কতজন? প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে 50 জন, পরিচালক হবে 2 জন, বলে দিলাম। এরপরে একটি পাবলিক লিমিটেড কোম্পানির কত হবে? 7 জন থেকে অসংখ্য, অসংখ্য মানে অগণিত, শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এনজিও এর পুনরূপ কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন একটি, প্রথমটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সংগঠনের কাজ কি? ঝুঁকি গ্রহণ করা, মূলধন সংগ্রহ করা, আইন প্রণয়ন করা সংগঠনের কাজ না। ঝুঁকি গ্রহণ আর মূলধন সংগ্রহ করা সেই সংগঠনের কাজ। অংশীদারি কারবারের অসুবিধা কি? সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়, স্থায়িত্ব কম, বিশেষ এবং আস্থার অভাব। 3টেই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, টাকাও কম, আর হলো সময় লাগে। রাহুল আসিফ বাগনি মিলে একটা মৎস্য খামার স্থাপন করে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়ে। তারা খামারটি গড়ে তুলেছে। এরা নিজেদের মূলধন অনুপাতে লাভ ক্ষতি ভাগ করে নেয়। রাহুল আসিফ বাগনি কোন ধরনের? এটা হলো অংশীদারি ব্যবসা। শেষ। এরপরে কি বলছে? ওই সেম বিজনেসটাতে এর ব্যবসার অসুবিধা কি? সিদ্ধান্ত গ্রহণ মিলে স্থায়িত্ব কম, হস্তান্তর যোগ্যতার কোনো অসুবিধা না। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে হস্তান্তর চাইলেই করা যায় না, ঠিক আছে, বা ইচ্ছা হলেও আমরা অন্য কাউকে দিয়ে দিতে পারি। যেটার মূল অসুবিধা হলো 1 আর 2, সিদ্ধান্ত গ্রহণে দেরি, স্থায়িত্ব কম। জনাব ক তার 7 জন বন্ধুকে নিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটি প্রতি সবার সমান দায়িত্ব, এটা ডেফিনেটলি তোমার অংশীদারি ব্যবসা, সবাই একসাথে মিলে গড়ে তুলছে। এর ব্যবসার অসুবিধা স্থায়িত্ব কম, সীমিত দায়িত্ব, অদক্ষ অংশীদার। স্থায়িত্ব মানে সীমিত দায়, এটা তো একটা সুবিধা। স্থায়িত্ব কম, অদক্ষ অংশীদার, এটা হলো অসুবিধা। বাংলাদেশে একটা বিখ্যাত ব্যাংকের কথা বললে এটা পাবলিক লিমিটেড কোম্পানিতে চলে যাবে। দেখো ব্যাংকের কথা বলছে, ডিরেক্ট পাবলিক লিমিটেড কোম্পানি, কারণ ব্যাংক কখনো অংশীদারি প্রতিষ্ঠান হয় না। সো এইরকম বিজনেসের ক্ষেত্রে কি হয়? তোমার মূলধন গঠনের হার কত? কি বলছে? জাহানার মূলধন গঠনের হার কিসের উপর ইন্ডিকেট করে? ব্যবসার তথ্য গ্রহণ তোমার যদি গোপন থাকে, জনগণের পূর্ণ আস্থা থাকে, গণতান্ত্রিক পরিচালনা করা হয়। দেখো জনগণের যদি ব্যবসার তথ্য গোপন রাখা, এই তথ্য গোপন রাখলে যে বিজনেস অনেক ভালো হবে এইটা কোনো ফ্যাক্ট না। আমরা জনগণের যদি আস্থা থাকে আর গণতান্ত্রিক পরিচালনা যদি হয়, তাহলে এই বিজনেসের মূলধনের হার আস্তে আস্তে বাড়বে। অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য কয়জন? সর্বনিম্ন সদস্য 2 জন। বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটা? ডেফিনেটলি এটা ব্র্যাক হবে। তারপর হলো কিছু উৎপাদকের জন্য ভূমি, শ্রম, মূলধনের সাথে সমন্বয় সাধনের কাজকে কি বলা হয়? সংগঠন বলা হয়। একসাথে কাজ করলে যেটা আমরা আলটিমেট রেজাল্ট পাই হলো সংগঠন। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সুষ্ঠু সমন্বয়কে কি বলা হয়? সংগঠন বলা হয়। কে বলেছে উদ্যোক্তা কারবারের কর্তা? ডেফিনেটলি এটা অধ্যাপক মার্শাল বলছে।
সো দেখো আমাদের কিন্তু এই চ্যাপ্টারটাও শেষ। এই চ্যাপ্টারটা অনেক ইজি। আমি যদি তোমাদেরকে 7 চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কিছু টপিক বলে দেই, 7 চ্যাপ্টার থেকে তোমরা অংশীদারি, যৌথ মূলধনী, এই দুইটা বিজনেস ভালোভাবে পড়লে তোমরা একটা সৃজনশীল ভালোভাবে অ্যান্সার করতে পারবা আশা করি। সদস্য, পরিচালক, কার কতটুকু দায়িত্ব, এগুলো একটু ভালোভাবে পড়ো, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে খাজনা চ্যাপ্টার। সো খাজনা চ্যাপ্টার প্রথমে নিম খাজনা ধারণার প্রবর্তক করেন কে? নিম খাজনা ধারণার প্রবর্তক করেন হলো অধ্যাপক মার্শাল। নিম খাজনা কাকে বলে এবং নিম খাজনার যে ম্যাথ বা টপিক এটা ভালোভাবে পড়বা। খাজনা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ধারণা। উক্তিটি কার? উক্তিটি করছে হলো ডি স্যালভেটর। প্রান্তিক জমির খাজনা কিরূপ হয়? প্রান্তিক জমির খাজনা হয় শূন্য। প্রান্তিক জমির খাজনা কি? দেখো আমি তোমাদেরকে বলি প্রান্তিক জমি মানে কি, এটা আগে খেয়াল করো। প্রান্তিক জমি মানে হলো, মানে ইটস লাইক যে জমি থেকে তুমি আউটকাম অনেক কম পাবা, মানে যে জমিতে তুমি কাজ করলে আউটকাম অনেক কম, অনেক ছোট্ট আউটকাম আসবে। আমি তোমাদেরকে উদাহরণ দিই। মনে করো একটা অনেক উর্বর জমি, আরেকটা হলো মাঝারি জমি, আরেকটা হলো প্রান্তিক জমি। মনে করো তোমাদের এটা তোমরা কিন্তু রিকার্ডোর খাজনা তত্ত্বে, আধুনিক খাজনা তত্ত্বে দুই জায়গায় এটা পাবা। মনে করো যে এটা উর্বর জমি, আমি ধরে নিচ্ছি 3টা জমিতেই তোমার 2000 টাকা করে খরচ গেছে। কত করে খরচ গেছে বাবা? 2000 টাকা করে খরচ গেছে। এখন এই 3টা জমি থেকেই তুমি মনে করো প্রথম জমি থেকে আর্ন করছো 5000 টাকা, দ্বিতীয় জমি থেকে আর্ন করছো তুমি 4000 টাকা, তুমি থার্ড জমি থেকে আর্ন করবা দেখবা 2000 টাকাই, কারণ তোমার আর্নিংয়ের জায়গা কিন্তু খুব একটা নেই। এই যে দেখো মানুষ কখন খাজনা দেয়? মানুষ তার আয়ের উপরে খাজনা দেয়। এখান থেকে তোমার আয় হয়েছে 3000, তার এটার উপরে তোমার খাজনা আছে। তারপর হলো এখান থেকে তোমার আয় হয়েছে 2000, এটার উপর তোমার খাজনা আছে। যেখান থেকে আয় শূন্য, ওটার উপর কোনো খাজনা নেই। সো প্রান্তিক জমির উপরে আমাদের কোনো খাজনা নাই। আধুনিক তত্ত্ব অনুসারে খাজনা ইকুয়াল টু প্রাপ্ত আয় মাইনাস যোগান দাম। সূত্রটা মনে রাখো, ম্যাথের ক্ষেত্রে আসতে পারে। চুক্তিবদ্ধ খাজনার অপর নাম কি? চুক্তিবদ্ধ খাজনার অপর নাম হলো মোট খাজনা। মোট খাজনা, নিট খাজনা, প্রকৃত খাজনা, এগুলো আমাদেরকে ক্যালকুলেট করার মানগুলো বা সূত্রগুলো ভালোভাবে জানতে হবে। মানুষ কর্তৃক সৃষ্ট উপকরণ হতে স্বল্পকালে প্রাপ্ত আয়কে আমরা কি বলি? আমরা সেটাকে বলি হলো তোমার অনুপার্জিত আয়। দেখো মানুষ কর্তৃক সৃষ্ট উপকরণ হতে স্বল্পকালে প্রাপ্ত আয়কে অনুপার্জিত আয়। মানুষ থেকে আমরা যে টাকা পাবো, মানুষ কিন্তু সাথে সাথে খুব কম টাইমে টাকা দেয়, আর খাজনার ক্ষেত্রে মানুষ পুরো একটা বছর পর গিয়ে টাকা দেয়। সেই জন্য এটাকে আমরা বলি অনুপার্জিত আয়, যে আয়টা আমাদের অর্জিত হয়নি, অর্জিত হবে। নিম খাজনা পরিমাপের সূত্র কি? নিম খাজনা পরিমাপের সূত্র হলো TR, মানে টোটাল রেভিনিউ মাইনাস TVC, টোটাল ভ্যারিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয়। বিনিয়োগ ছাড়া ভূমির মূল্য বৃদ্ধিকে কি বলা হয়? বিনিয়োগ ছাড়া ভূমির মূল্য বৃদ্ধিকে বলা হয় অনুপার্জিত আয়। বিনিয়োগ ছাড়া ভূমির মূল্য বৃদ্ধিকে বলা হয় অনুপার্জিত আয়। অতিরিক্ত শ্রম ও বিনিয়োগ না করে অতিরিক্ত আয় হয়, অতিরিক্ত শ্রম বা বিনিয়োগ না করে যে অতিরিক্ত আয় হয় তাকে বলা হয় আমাদের অনুপার্জিত আয়, যে আয়টা আমরা একটা টাইমে পাবো, এখন পাইনি। এরপরে যদি বলি একটি দেশে উর্বরতার শ্রেণীভেদে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ওই যে একটু আগে যে ম্যাটটা বললাম ওইখানে প্রথম শ্রেণীর খাজনা কত হবে? দেখো একক প্রতি 6000 টাকা বলছে। সো 6000 ইন্টু 6000 যদি হয় প্রতি মন ধানের দাম, আচ্ছা ওয়েট, আমাদের উৎপাদন করা গেছে 6000, তারপর হলো আমরা 3 ক্যাটাগরির জমি, এখানে আমাদেরকে বলছে প্রথম শ্রেণীর খাজনা কত হবে, আমরা উৎপাদন করছি 45 মন। সো 45 ইন্টু 300, 45 ইন্টু 300 দিলে তেন আমার খাজনার পরিমাণ কত হবে? 750। কারণ কি? দেখো আমি যদি তোমাদেরকে ম্যাথটা করে বলি, যেমন হলো 300 ইন্টু 45, তাহলে হয় আমাদের 13,500 টাকা, মাইনাস যদি আমি 6,000 টাকা দিই তাহলে হবে 7,500 টাকা। এখান থেকে হবে আমাদের 13,500 টাকা। 13,500 টাকা থেকে আমি আমাদের যে খরচটা আছে এই 6,000 টাকাটা আমি বাদ দিব, মানে আমার আয় থেকে আমি ব্যয়টা বাদ দিব, মানে আমার উৎপাদন করতে যে ব্যয়টা হয়েছে, তাহলে আমাদের আছে 7,500 টাকা, এটা আমি খাজনা দিব। ভেরি সিম্পল ম্যাথ, একটু কনফিউজিং বাট সিম্পল, মাথা ঠান্ডা রাখলেই হয়ে যাবে। এরপরে যদি যাই, জনবহুল রাজধানী শহর ঢাকার জমির যোগান রেখার আকৃতি কেমন হবে? ডেফিনেটলি এটা হবে লম্ব অক্ষে সমান্তরাল। লম্ব অক্ষে সমান্তরাল মানে কি? এরকম, তুমি যত বেশি টাকা নিবা তত বেশি তোমার এটা ডিমান্ড বাড়তে থাকবে। ওকে, যেখানে টাকার মানে যেখানে জমির দাম বেশি ওইখানে ওই জায়গার জমি কেনার ডিমান্ডও বেশি। জমি কোন ধরনের যোগানের কারণে খাজনার উদ্ভব হয়?
জমি কোন ধরনের যোগানের কারণে খাজনার উদ্ভব হয়? অস্থিতিস্থাপক। তুমি জমিকে কোনো কিছু ইন্ডিকেটরের মাধ্যমে ফেলতে পারবা না, জমি সীমিত। শুধু জমি ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অর্থনৈতিক খাজনা। শুধু জমি ব্যবহারের জন্য তার মালিককে যে টাকা দিবে সেটাকে আমরা বলবো অর্থনৈতিক খাজনা। আশরাফ সাহেব 5,000। আচ্ছা দেখো এখানে কি বলছে, নিট খাজনার পরিমাণ বলছে আমাদেরকে। এটা নিট খাজনা হবে 1,000 টাকা। কত হবে? 1,000 টাকা। কারণ ওই যে মুনাফা 1,000, মুনাফা আর নিট খাজনা কাইন্ড অফ সেম। মুনাফা 1,000, তার মানে নিট খাজনা 1,000 টাকা। আবার এইভাবে করে আমরা বলতে পারি আমার জমির খাজনা হবে দিছে 5,000 টাকা, এখান থেকে আমার মজুরি আছে, তারপর হলো সুদ আছে, আরও এটা আছে, তারপর আমার মুনাফা আছে। তাহলে আমার নিট খাজনা কত হবে? এখান থেকে আমি 5,000 থেকে 4,000 বাদ দিই, 1,000 আছে। মুনাফা 1,000, এটাও 1,000। বা আমার টোটাল আয় থেকে দেখো খাজনা, আমার জমির খাজনা থেকে খরচগুলো তো বাদ দিতে হবে, তাহলে যে টাকা আসবে ওইটা আবার হবে আমার নিট খাজনা। মানুষ সৃষ্ট উপাদানের উপকরণ থেকে স্বল্পকালে আমরা কি পাই? স্বল্পকালে আমরা নিম খাজনা পাই থাকি। মানুষ সৃষ্ট উপাদান যেমন যন্ত্রপাতি, মনে রাখবা নিম খাজনা কিন্তু সেই জিনিসগুলোর উপরই দেওয়া হয় যেগুলো মানুষ উৎপাদন করে। স্বল্পকালে উদ্ভব হয় কোন ধরনের খাজনা? স্বল্পকালে উদ্ভব হয় নিম খাজনা, কারণ স্বল্পকালে আমরা মনুষ্য সৃষ্ট জিনিসের উপরে খাজনা দিয়ে থাকি। উৎপাদনের যে কোনো উপকরণ ন্যূনতম যোগান দামের চেয়ে যে অতিরিক্ত দাম বা পারিশ্রমিক দেওয়া হয় তাকে আমরা বলি খাজনা। এক্সট্রা টাকা যেটা আমাদেরকে দিতে হয়, খাজনার দামের অন্তর্ভুক্ত নয়। কে বলেছে? খাজনার দামের সাথে, এটা বলছে ডেভিড রিকার্ডো বলছে। নিম খাজনার ধারণা প্রবর্তন করেন কে? অধ্যাপক মার্শাল। একটু আগেই বলছি নিম খাজনা দেওয়া হয় কেন? কারণ হলো মানব সৃষ্ট উপকরণের সীমাবদ্ধতা যোগানের জন্য। আমি যদি তোমাদেরকে 8 চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিই। খাজনা কাকে বলে এটা পড়বা, মোট এবং নিট খাজনা কিভাবে বের করতে হয়, তারপর হইলো রিকার্ডোর খাজনা তত্ত্ব, আধুনিক খাজনা তত্ত্ব আর নিম খাজনা। এই কয়টা টপিক পড়ো, শেষ, আর কিচ্ছু লাগবে না। এই কয়টা টপিক পড়ো, রিকার্ডোর খাজনা তত্ত্ব আর আধুনিক খাজনা তত্ত্ব থেকে ম্যাথ আসতে পারে। এই তো চলে গেল। সো আমরা দেখতে দেখতে অলমোস্ট লাস্টের দিকে চলে আসছি, 9 চ্যাপ্টারে চলে আসছি, সামগ্রিক আয় ব্যয়, জিডিপি জিএনপি। এই চ্যাপ্টারের মূল কথা একটাই, ম্যাথ করতে পারতে হবে। জিডিপি জিএনপি মাথা পিছু এগুলো ক্যালকুলেশন পারলে এই চ্যাপ্টার তোমার জন্য ডান। প্রথমে যদি চলে যাই, দেশে কর্মরত বিদেশিদের আয় নিচের কোনটার অন্তর্ভুক্ত হয়? দেশে কর্মরত বিদেশিদের আয়, ডেফিনেটলি এটা আমাদের জিডিপিতে আসবে। দেখো দেশে কর্মরত বিদেশিদের আয় কিসে অন্তর্ভুক্ত হবে? জিডিপিতে আসবে আমাদের। স্বল্পকালীন ভোগ অপেক্ষক আমাদের কি ইন্ডিকেট করে? স্বল্পকালীন ভোগ অপেক্ষক হলো C=A+BY, স্বল্পকালীন ভোগ অপেক্ষক। জিএনআই এর পুনরূপ কি? গ্রস ন্যাশনাল ইনকাম। গ্রস ন্যাশনাল ইনকাম। জিডিপি এর পুনরূপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এরপরে হলো ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিলে কি পাওয়া যায়? ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিলে আমরা ব্যয়যোগ্য আয় পাই। ব্যয়যোগ্য আয় মানে যে আয়টাকে আমরা খরচ করতে পারবো। নিচের কোন ব্যয়টি সরকারের উন্নয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত? সরকারের উন্নয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত হলো শিক্ষা এবং গবেষণা, যেটা আমাদের দেশে কোনোভাবেই হয় না। সেভিংস ইকুয়াল টু আর্নিংস মাইনাস কস্ট। এটা কোন ধরনের অপেক্ষক? এটা হলো আমাদের সঞ্চয় অপেক্ষক। আমি তোমাদেরকে যদি বলি এই যে এরকম একটা সৃজনশীল আসতে পারে, ঠিক আছে, এরকম একটা সৃজনশীল আসতে পারে, তোমাদের এখানে করে দিবে, মনে করো এটা যদি তোমার আয় হয়, ঠিক আছে, এটা যদি তোমার আয় হয়, আচ্ছা এটা না আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কেমন সৃজনশীল আসতে পারে এই টপিকটা থেকে। এই পুরাটা যদি তোমাদের আয় হয়, মনে করো এই পুরো বৃত্তটা হলো তোমার আয়, এটা হলো তোমার ভোগ, এই জায়গাটা কি বুঝবে? এটা তোমাকে ফাইন্ড আউট করে দেন তোমাকে অ্যান্সার করতে হবে নিচে। সো এই জন্য মনে রাখবা সেভিংস ইকুয়াল টু আর্নিংস মাইনাস কস্ট। অ্যান্ড আমরা সেভিংস তখনই করি যখন আমাদের টাকা পয়সা বেশি থাকে, অ্যান্ড দেন আমরা করি বিনিয়োগ। উন্মুক্ত অর্থনীতিতে সামগ্রিক আয়ের সমীকরণ কোনটা? ডেফিনেটলি একটু গ্যাজামিল যেটা আছে এটাই, C+I+G x - M। দেখো উন্মুক্ত অর্থনীতি বলতে কি বোঝায়? সি মানে কস্ট, আর্নিং, তারপর হলো জি মানে গভর্নমেন্টের খরচ, তার প্লাস হলো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। স্বল্পকালীন ভোগ অপেক্ষক কোনটা? C=A+BY। C=A+BY।
কোনটি চূড়ান্ত দ্রব্য? ডেফিনেটলি এখানে আমাদের ভাত চূড়ান্ত দ্রব্য, কারণ এখানে কোনো না কোনো কিছু দেখো, ধান থেকে আমাদের চালে রূপান্তর করতে হয়, গম থেকে এটাকে প্রসেস করতে হয়, ময়দাকে আবার প্রসেস করে আমাদের আটা আনতে হয় বা রুটি বানাইতে হয়, আর ভাত কিন্তু আমরা ডিরেক্টলি খাইতে পারি। সো চূড়ান্ত দ্রব্য মানে হলো যেটা ভাত। এরপরে যে আমাদের বলছে জিএনপি এত, সিসিএ এত। তোমরা যারা সিসিএ এর পুনরূপটা জানো না জেনে নিবা, সিসিএ এর পুনরূপ অনেক ইম্পর্টেন্ট। এনএনআই কত? ডেফিনেটলি এর থেকে এটাকে মাইনাস করে দিলেই হয়ে যাবে 110। কোন উপাদানটি বদ্ধ অর্থনীতিতে নেই? বদ্ধ অর্থনীতিতে আমাদের নিট রপ্তানি নেই। বদ্ধ অর্থনীতি মানে যে অর্থনীতিতে আমরা বাইরে কোনো কিছু রপ্তানি করি না। সি ইকুয়াল টু এত। আচ্ছা দেখো এই ম্যাথটা কিন্তু অনেক ইজি। সি ইকুয়াল টু 200, আই ইকুয়াল টু 100, আর জি ইকুয়াল টু, যদি তাহলে আমরা যোগ করে দিই 350, ডেফিনেটলি 350। জি ইকুয়াল টু যদি 50 হয় তাহলে টোটাল মিল আমাদের হবে 350। মোট আয় কত? সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। ভোগ অপেক্ষক এখানে তা স্বয়ংভূত ভোগ এই জিনিসটা কিন্তু আসতে পারে। স্বয়ংভূত ভোগ কাকে বলে এটা একটু পড়ে নিও। স্বয়ংভূত ভোগ হলো এ, মানে যতটুকু আমরা আবশ্যিকভাবে ভোগ করবই। সিসি এর পুনরূপ একটু আগে বলছিলাম ক্যাপিটাল, এটা মেবি ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স। প্ররোচিত ভোগ ব্যয় রেখার আকৃতি কেমন হবে? প্ররোচিত ভোগ ব্যয় রেখার আকৃতি হবে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। প্ররোচিত ভোগ ব্যয় কাকে বলে এটা একটু পড়ে নিবা, এটা থেকে ক বা খ মার্কের প্রশ্ন আসতে পারে। ই ইকুয়াল টু 50 প্লাস 0.5, আই ডেফিনেটলি এটা তিনটা যোগ করে নিবা, যোগ করে নিলে দেখবা 300 হয়ে যাবে। যোগ করে নিলেই হয়ে যাবে বাবা। ওকে, আর যদি একটু যোগ করে দেখি 50 প্লাস 0.5 প্লাস 50 প্লাস 50 তো 150 হচ্ছে। এখানে মেবি 50 প্লাস 50 100। ভারসাম্য জাতীয় আয় কত? ফাইন। ওকে, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ম্যাথস ছিল, এটা কিন্তু একটা ডিগ্রি ছিল, ঠিক আছে। আর ভারসাম্য জাতীয়, শুধু জাতীয় আয় বের করতে গেলে তো যোগ করে দিতাম। আর ভারসাম্য জাতীয় আয় যদি আমাদেরকে বের করতে বলছে সেখানে 50% ছিল। ওকে, এই চিত্রগুলো এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমাদেরকে উদ্দীপক দিয়ে দিবে, বুঝছো? আমাদেরকে উদ্দীপক দিয়ে দিবে। সো ওইভাবে করে আমরা একটু বের করে নিবা। ওকে, তাও যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্টে আমাকে জানাও। 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপের সূত্র কোনটা? একদম 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে y = c + i + g। আয়ের পরিবর্তনে কোন ধরনের বিনিয়োগ পরিবর্তন হয় না? স্বয়ংভূত বিনিয়োগ, যেটা আমরা আবশ্যিকভাবে করে থাকি। জিএনপি এর পুনরূপ কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সো আমাদের এই চ্যাপ্টার থেকে 9 চ্যাপ্টার থেকে আমি যদি তোমাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট টপিক দাগায় দেই, 9 চ্যাপ্টার থেকে মাথাপিছু আয় সূত্র পড়বা, জিডিপি, জিএনপি, জিএনআই, সিসিএ, এই টপিকগুলো আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। তাহলে মোটামুটি আমরা এই চ্যাপ্টারটা পুরোটা কভার আপ করে ফেলতে পারবো। ম্যাথগুলো, সূত্রগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। অ্যান্ড দ্য লাস্ট চ্যাপ্টার মুদ্রা ও ব্যাংক। এই চ্যাপ্টারে শুরু করার আগে আমি বলে দিই, ভিএম এর ম্যাথ আছে না, ভ্যালু অফ মানি, ওই ম্যাথটা আসবেই। মানি ইজ হোয়াট মানি ডাজ। এই কথাটা কে বলছে? এটা খ নম্বর প্রশ্নে আসবে। আমি খ নং প্রশ্নের ক্ষেত্রে এটা আসবে, অলমোস্ট শিওর বলতে পারি। এটা বলছে হলো এফ ওয়াকার বলছে। সসীম বিহিত মুদ্রা, আমাদের মুদ্রাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো তোমার অসীম বিহিত মুদ্রা, একটা সসীম বিহিত মুদ্রা। সসীম বিহিত মুদ্রা মানে হলো আমাদের 2 টাকা, যেটা আমাদের তোমার বাংলাদেশ সরকার কর্তৃক ছাড়া হয়। অসীম বিহিত মুদ্রা মানে কি? ডেফিনেটলি আমাদের যে টাকা আছে 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, এগুলা। সরকারি নোট কোনটা? সরকারি নোট হলো আমাদের 2 টাকা, যেটা আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যু করা হয়। বাকি সবগুলা আমাদের, মনে রাখবা 2 টাকার নোট প্লাস হলো কয়েন, এগুলো সব সরকার ইস্যু করে। কয়েন, যত ধরনের কয়েন আছে। আর বাকি আমাদের যে নোটগুলো আছে, এই নোটগুলা বাংলাদেশ ব্যাংক ইস্যু করে। ফিশারের সমীকরণে অর্থের যোগানকে আমরা কি দ্বারা ইন্ডিকেট করি? এটাকে আমরা এমভি দ্বারা ইন্ডিকেট করি। এমভি, ফিশারের অর্থের বিনিময় সমীকরণ এমটি ইন্টু এমভি ইন্টু এমটি। এখানে এমভি
এর হার, এমবি এর হার দ্বারা কী বোঝায়? অর্থের যোগান বোঝায়। আমরা এই ম্যাথটা তোমরা যারা করো নাই প্লিজ একটু দেখে নিও। নোট প্রচলনের একক অধিকার ভোগ করে কোন ব্যাংক? ডেফিনেটলি এটা কেন্দ্রীয় ব্যাংক। এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা বা দুইটা সৃজনশীল আসতে পারে। বাংলাদেশের নিকাশ ঘর কোনটা? ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক। নিকাশ ঘর কি এটা তোমাদেরকে বলে দিব। অর্থের চাহিদা কয় ধরনের? অর্থের চাহিদা হয়ে থাকে 3 ধরনের। VM এটা কিসের মাধ্যমে আমরা পেয়ে থাকি? এটা আমরা দাম স্তরের মাধ্যমে পেয়ে থাকি। দ্য পারচেসিং পাওয়ার অফ মানি গ্রন্থের লেখককে, এটার হলো আরভিং ফিশার, এই জন্য ফিশারের মতবাদ পাইছি আমরা। তারপর হলো কোনটি মুদ্রার চাহিদা সৃষ্টিকারী উপাদান? মুদ্রার চাহিদা সৃষ্টিকারী উপাদান হলো বিনিয়োগকারী প্রতিষ্ঠান। দাম স্তর বৃদ্ধি পেলেই আমাদের কি হয়? অর্থের মূল্য কমে যায়। কেন? দেখো, দাম স্তর বৃদ্ধি পেলে একটা প্রোডাক্টের যদি দাম বাড়ে দেনই অর্থের মূল্য কমে যায়। দেখো আমি তোমাদেরকে বুঝাই। মনে করো যে প্রোডাক্টটা তুমি আগে 100 টাকা দিয়ে কিনতে পারতো, ওই প্রোডাক্টটা এখন তোমার 500 টাকা দিয়ে কিনতে হয়। তার মানে কি? টাকা, যেই টাকার ভ্যালু আগে 100 টাকা দিয়ে সেম, মানে যে 100 টাকা দিয়ে তুমি আগে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারতো, 500 টাকা দিয়ে তুমি এখন ওই প্রোডাক্টটা কিনতে পারতো। আমার টাকার ভ্যালু কমে গেছে। কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। পরীক্ষা আসতে পারে বাংলাদেশ ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে। কোন ব্যাংকটি বৈদেশিক মুদ্রার বিনিময় নীতি? ডেফিনেটলি এটা কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের কাজ কোনটা? বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো তোমার বিনিময় বিল বাট্টাকরণ করা। বিনিময় বিল বাট্টাকরণ মানে কি? দেখো, বিনিময় বিল বাট্টাকরণ মানে হলো, মনে করো তুমি ব্যাংকে 10,000 টাকা রাখছো এবং তুমি বলছো আগামী 5 বছর এই টাকাটা ব্যাংকে থাকবে, আমি টাকা উঠাবো না। কিন্তু 3য় বছরের মাথায় গিয়ে বাই এনি চান্স তোমার এই টাকাটা উঠাইতে হয়েছে। এখন ব্যাংক তোমাকে 10 বছরের জন্য যে টাকা সুদ দিত, তুমি 3 বছরের মধ্যে টাকাটা উঠাই বলছো, এই জন্য ব্যাংক কিছু টাকা, ঠিক আছে, ব্যাংক কিছু বাট্টা কাট করবে, কিছু বাট্টা কাট অফ করবে, কাট অফ করে তোমার টাকা থেকে ব্যাংক রেখে দিবে। এটাকে বলা হয় বিনিময় বিল বাট্টাকরণ। কিসের মাধ্যমে মূলধন সৃষ্টি হয়? ডেফিনেটলি সঞ্চয়ের মাধ্যমেই। মানুষ সঞ্চয় করলে মূলধন সৃষ্টি হয়। 1 টাকার নোট কে ইস্যু করে? ডেফিনেটলি 1 টাকার নোট অর্থ সচিব ইস্যু করে সরকারের পক্ষে। কেন্দ্রীয় ব্যাংক প্রধানত কয় ধরনের পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ করে? 2 ধরনের পদ্ধতিতে। একটা হলো খোলা বাজার নীতি, আর একটা হলো মেবি ব্যাংক হার নীতি। আর লাস্টেরটা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের তোমার পরিমাণগত পদ্ধতি কোনটা? পরিমাণগত পদ্ধতি হলো ব্যাংক হার পরিবর্তন। ওকে, সো তোমাদের 200টা এমসিকিউ আমি কমপ্লিট করে ফেলছি। 10th চ্যাপ্টার থেকে আমি যদি তোমাদেরকে বলি, VM এর যে সূত্রটা আছে, ম্যাথটা আছে, এটা একটু দেখবা, ওখান থেকে তোমাদের আসার পসিবিলিটি অনেক বেশি। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো থেকে প্রশ্ন আসবে। উদ্দীপকে তোমাদেরকে বাণিজ্যিক ব্যাংকের একটা উদাহরণ দিয়ে দিবে। তারপর হলো তোমাদেরকে পরীক্ষা বলতে পারে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে লিখো, এটা তো গেল। এরপরে তোমাদের আসবে নিকাশ ঘর। নিকাশ ঘর মানে কি ভাইয়া? আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি। এই কথাটা মাথায় রাখো, আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি। ব্যাংকিংয়ের লেনদেন নিষ্পত্তি করাকে আমরা নিকাশ ঘর বলে থাকি। সো ওভারঅল আমি যদি তোমাদেরকে সামারি বলি, অর্থনীতি প্রথম পত্রের যে 10টা চ্যাপ্টার আছে, এই 10টা চ্যাপ্টার থেকে লাস্ট মোমেন্টে যদি বলি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, তারপর হলো চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10, এই চ্যাপ্টারগুলো একটু ভালোভাবে পড়ো। অ্যান্ড স্পেশালি ট্রাই করবা ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কাভার আপ করে ফেলতে। অ্যান্ড এর পাশাপাশি তোমাদেরকে আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে, আমি নিজে এই ভিডিওটা যখন পোস্ট হয়ে যাবে, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদেরকে ক এবং খ নংয়ের জন্য এক্সট্রা প্রিপারেশন নেওয়ার জন্য একটা আলাদা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, ওইটা পেয়ে যাবা। তার পাশাপাশি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা চিত্রের ব্যাখ্যার একটা PDF পেয়ে যাবা এই ভিডিওর কমেন্ট সেকশনেই। সো 200টা টপ MCQ তো পারলাই, এর পাশাপাশি তোমরা কখের সাজেশনগুলোও এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা আলাদা PDF এ পেয়ে যাবা। অ্যান্ড দেন তোমরা চিত্রের ব্যাখ্যাগুলো এই ভিডিওর কমেন্ট সেকশনে PDF এর মধ্যে পেয়ে যাবা। এছাড়াও আরেকটা কথা মনে রাখো ভাইয়া, এক্সাম টাইমে কোশ্চেন যে কোনোভাবে আসতে পারে, বাট ভাইয়া তোমাদেরকে যেই ওয়েতে পড়াইছি ট্রাই করবা ওই ওয়েতে এক্সামে অ্যান্সার করতে। অ্যান্ড তাহলে আই হোপ তোমরা খুব ভালোভাবে পরীক্ষাটা অ্যান্সার করে আসতে পারবা। অ্যান্ড যদি কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থাকে, এই 200 MCQ কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থাকে, সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। অ্যান্ড তোমাদের অর্থনীতি প্রথম পত্র পরীক্ষার জন্য সবাইকে অল দ্য ভেরি বেস্ট।